Citizens' views. Where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিটিজেন ভিউজের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপ অনুষ্ঠানে। আজকের আয়োজনটি একটি বিশেষ আয়োজন। আজকের আয়োজনের শিরোনাম 15ই আগস্ট 1975, শৃঙ্খল ভাঙার দিন। আজকে দ্বিতীয় পর্বে বাংলাদেশের ইতিহাসে 15ই আগস্ট একটি দিন যা বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনীতির গতিপথ। মধ্যসারির সশস্ত্র অফিসারদের নেতৃত্বে সংগঠিত এই সামরিক অভ্যুত্থান এবং বিপ্লব, তার মাধ্যমেই পতন হয় স্বৈরাচারী শেখ মুজিবের একদলীয় ফ্যাসিস্ট শাসনের। সেদিন 7 কোটি মানুষ ফিরে পায় দীর্ঘ একটা স্বৈরাচারী শাসনের পর নিঃশ্বাস নেওয়ার মতো একটি জায়গা। মুক্তি পায় বাক স্বাধীনতা, রাজনৈতিক বহুমাত্রিকতার সুযোগ। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে 3 জন বিশেষ অতিথি জয়েন করেছেন। বিশিষ্ট সাংবাদিক এবং লেখক আব্দুল আওয়াল ঠাকুর, ঢাকা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয়েন করেছেন ফ্রান্সের প্যারিস থেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মাহবুব হোসাইন। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে জয়েন করেছেন লেফটেন্যান্ট কর্নেল শহীদ সুলতান শাহরিয়ার রশিদ খানের কন্যা শেহনাজ রশিদ খান, ঢাকা থেকে। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমি প্রথমেই মাহবুব ভাইয়ের কাছেই 15ই আগস্ট 1975 সালের সামরিক অভ্যুত্থানকে আপনি কি বিপ্লব বলবেন নাকি বিদ্রোহ বলবেন? কারণ আমরা জানি দীর্ঘ একটা স্বৈরাচারী শাসনের পরে আমাদের সেনা অফিসাররা বিপ্লব করেছিলেন স্বৈরাচারী শেখ মুজিবের বিরুদ্ধে, কিন্তু এটাকে বিদ্রোহ বলে চালিয়ে দেওয়া হয়েছে গত বাংলাদেশের 50 বছরের ইতিহাসে। আপনি এটাকে বিদ্রোহ বলবেন নাকি বিপ্লব বলবেন? ধন্যবাদ ভাই। আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমার প্রিয় সাংবাদিক, আমার প্রিয় ভাই জনাব আব্দুল্লাহ ঠাকুর। আমি তার ছাত্র, মানে সাংবাদিকতা যাকে শিখেছি তার মধ্যে ঠাকুর ভাই অন্যতম। সঙ্গে আছেন 1975 সালের মহান আগস্ট বিপ্লবের অন্যতম নায়ক শহীদ সুলতান শাহরিয়ার খানের কন্যা শেহনাজ রশিদ খান। আমি প্রথমেই এই অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশ সবাইকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যাদেরকে ফ্যাসিবাদী শেখ হাসিনা বিচারের নামে হত্যা করেছে, এবং পাশাপাশি স্মরণ করে যারা বেঁচে আছেন আগস্ট বিপ্লবের মহানায়করা বিভিন্ন দেশে, তাদেরকে আমি স্মরণ করছি। রাজা ভাই, আপনি যেটা বলেছেন যে 1975 সালের এই বিপ্লবটা কি বিদ্রোহ না বিপ্লব, আগে আমাদের বুঝতে হবে যে বিদ্রোহ বিপ্লবের পার্থক্যটা কি। বিপ্লব হচ্ছে একটা নির্দিষ্ট ইচ্ছাকে সামনে রেখে রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কায়েমী শক্তিকে মূলোৎপাটন করে এক নতুন নবযাত্রার সৃষ্টি করা, এবং একটা দীর্ঘমেয়াদী একটা বলয়ের মাধ্যমে রাষ্ট্রকে একটা জায়গায় নিয়ে যাওয়া। আপনি জানেন যে 1975 সালে 15 আগস্ট মধ্যম সারির যে অফিসাররা, যারা 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তারা প্রত্যেক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যখন তারা দেখলেন যে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এক ধরনের কায়েমী শক্তি যারা নাগরিকদের ওপরে স্টিমোলা চালাচ্ছে, রাষ্ট্রের স্বাধীনতাকে বর্ণিত করছে এবং সবকিছু মিলিয়ে একটা চরম নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন তারা দায়িত্ব নিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করা, পাশাপাশি রাষ্ট্রীয় অখণ্ডতাকে, রাষ্ট্রীয় স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা যে শপথ দিয়েছিলেন, এই শপথের মধ্য দিয়ে তারা 15 আগস্ট একটি ফ্যাসিবাদী শক্তিকে মূলোৎপাটন করে এবং একটা কায়েমী শক্তিকে উৎখাত করে সেখানে মানুষের গণতান্ত্রিক প্রেক্ষাপট সৃষ্টি করেছিলেন, যেটা আপনি আগে বলেছেন। আর বিদ্রোহ হচ্ছে যে একটা কিছু লোকের সাময়িক একটা ইচ্ছাকে ধরেন প্রতিষ্ঠিত করা বা অধিকার আদায়ের প্রশ্নে এক সাময়িক আর কি, সেটা কোনো নির্দিষ্টই থাকবে না, সেটার লংজিভিটি থাকবে না, এটা হচ্ছে বিদ্রোহ। তো এই দুইটি বিষয়টাকে সামনে রেখে আমরা যদি বলি, তাহলে 1975 সালে 15 আগস্টে যেটা হয়েছিল, আপনি জানেন যে এটা হওয়ার পরে একটা সরকার এস্টাবলিশ হয়েছিল বিপ্লবীদের
তত্ত্বাবধানে সরাসরি আপনার সহযোগিতা একটি রাষ্ট্র ব্যবস্থা মানে পরিচালনা করার জন্য খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি সরকার হয়েছিল এবং 3 মাস এই সরকারটি বাংলাদেশকে চালিয়েছিল। সারা পৃথিবীর সঙ্গে তারা কানেক্টিভিটি সৃষ্টি করেছিল। এবং আপনি জানেন যে 15 আগস্ট বিপ্লবের পরে চায়না থেকে শুরু করে অনেক রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। তাহলে এটা একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছিল এবং এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করেছি। যদিও আপনি তার 3 মাস পরে আপনি জানেন যে আপনার ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে আর একটা পাল্টা বিদ্রোহ হয়েছিল, কু হয়েছিল, যেটা ভারতীয় হেজিমনিকে আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হয়েছিল। তখন এই বিপ্লবীরাই তারা নানাভাবে ফরমেশনে জিয়াউর রহমানকে সামনে রেখে তারা আবার 7ই নভেম্বরের আর একটা বিপ্লব, আপনার ওইটা একটা বিপ্লব। বাট আনোয়ার জাহিদ একটা কথা বলতেন যে 7 নভেম্বর হচ্ছে একটা চাঁদ আর 15 আগস্ট হচ্ছে একটা সূর্য। সুতরাং চাঁদ এবং সূর্যের পার্থক্য আমাদের বুঝতে হবে। অর্থাৎ 15 আগস্টটাকে বেস করে কিন্তু আজকে 24 পর্যন্ত যা কিছু হয়েছে প্রত্যেকটা কিন্তু হয়েছে 15 আগস্টকে বেস করে। তাহলে 15 আগস্ট ছিল মানে মানে একটা পূর্ণাঙ্গ বিপ্লব। এবং সেই বিপ্লবটাকে হতে পারে বিপ্লব ব্যাহত হয়েছে, সেটা একটা ভিন্ন আলোচনা হতে পারে, বয়ান হতে পারে। কিন্তু বিপ্লব বিদ্রোহের ভিতরে যদি আজকে যারা মানে একটা উত্তরামত থাকবেন তাদেরকে বলতে চাই 1975 সালের এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা ছিল বাংলাদেশের তৎকালীন সময়ের প্রায় 7.5 কোটি 8 কোটি মানুষের চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেছিল এই সমস্ত বিপ্লবীরা এবং মহানায়করা। রাজা ভাই, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের নবযাত্রা শুরু হয়েছিল 15 আগস্টের বিপ্লবের মাধ্যমে। আজকে বাংলাদেশে যারা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে ধারণ করে তারা কি 15 আগস্টের বিপ্লবকে ধারণ করে? আপনি কি বলেন? রাজা ভাই, একটা কঠিন প্রশ্ন আমাকে করেছেন। আপনাকে খেয়াল রাখতে হবে যে 1975 সালে 15 আগস্টের যারা মহানায়ক ছিলেন তাদের কিন্তু মানে ক্ষমতাবাদী লোক ছিল না। তাদের একটাই টার্গেট ছিল, তারা বাংলাদেশকে মুক্ত করবে, বাংলাদেশের মানুষকে মৌলিক স্বাধীনতা ফিরিয়ে দেবে এবং শেখ মুজিবের নেতৃত্বে যে ভারতীয় হেজেমনি সৃষ্টি হয়েছিল সেই হেজেমনির মূলোৎপাটন করবে। এটা ছিল তাদের টার্গেট। এবং তারা কিন্তু সব ক্ষমতা থাকলে তো আর খন্দকার মোস্তাককে আর ক্ষমতায় বসাতো না। রাইট, তারা কিন্তু সফল হয়েছিলেন। কিন্তু তার পরবর্তী পর্যায়ে যারা বেনিফিশিয়ারি তারা কিন্তু তাদেরকে ধারণ করতে পারে নাই। এটা হচ্ছে আমাদের জন্য, এটা আমি যেটা বলবো যে মৌলানা আবুল কালাম আজাদ একটা সুন্দর কথা বলেছেন কিছুদিন আগে। উনি বলেছেন যে আমাদের একটা জাতীয় অপরাধ বোধ আছে, সেটা কি, যে আমরা 15 আগস্টকে ধারণ করতে পারি নাই। শুধু তাই না, 15 আগস্টে যারা বিপ্লবী তাদেরকে যখন ফাঁসি দিল আমরা একটা শব্দ উচ্চারণ করতে পারি নাই। শুধু তাই নয়, আজকে বিএনপি জামাত এবং অন্যান্য দল বা ইসলামী দলগুলো যারা প্রাণ ফিরে পেল বহুদলীয় গণতন্ত্রের নামে, তারা কিন্তু 15 আগস্ট ধারণ করতে পারে নাই। তারা এক রকমের মানে একটা সমঝোতার মধ্য দিয়ে তারা 15 আগস্টকে আড়াল করার চেষ্টা করেছে। আপনি দেখেন 15 আগস্টের উচিত ছিল যে বাংলাদেশের মানুষ জেগে ওঠা, যে আমরা একটা মুক্তি পেয়েছিলাম একটা হেজিমনির কাছ থেকে। কিন্তু দেখা যায় যে হয়তো ঠিক আছে বেগম খালেদা জিয়ার জন্মদিনকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু পাশাপাশি বেগম জিয়া যে আজকে রাজনীতি করার যে সুযোগ পেলেন সেই সুযোগের শুরু কোথায় ছিল? এই 15 আগস্ট। সুতরাং আমরা এইটা বলবো যে আমাদের একটা জাতীয় অপরাধ আছে, এই অপরাধ থেকে আমাদের এখনো মুক্তি পাওয়ার সময় রাজা হয়ে আছে। কারণ 24-এ যে গণবিপ্লব বা গণ অভ্যুত্থানটা হয়েছে সেখানে কিন্তু 15 আগস্টের কথা বলা হয়েছে, ডালিম শাহরিয়ার মেজর হুদাদের নাম উচ্চারণ করে স্লোগান দেওয়া হয়েছে এবং সবাই বলেছেন 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তার মানে কি ওইটাকে এখন মানুষ ধারণ করে? রাজ ভাই, অনেক ধন্যবাদ মাহবুব ভাই। আমি ঠাকুর ভাইয়ের কাছে আসতে চাই। ঠাকুর ভাই অনেক প্রথিতযশা একজন সাংবাদিক। উনি আপনারও যেমন গুরু, আমিও ঠাকুর ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি, বিশেষ করে সাংবাদিকতায়। আমি ঠাকুর ভাইয়ের কাছে একটু উম, মানে ভাব গাম্ভীর্যের আলোচনায় যেতে চাই। সেটা হলো, আপনি সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন 15 আগস্টের যে চেতনা, 15 আগস্টের ঘটনার উত্থান এবং ঐতিহাসিক গুরুত্ব, এগুলো নিয়ে আপনি অনেক কাজ করেছেন। আমার জানা মতে বাংলাদেশে আর কোনো সাংবাদিক হয়তো বা এত গভীরে যে কাজ করেছে কিনা আমার জানা নেই। তারপরেও আমি আপনার কাছে যে প্রশ্ন আসতে চাই সেটা হলো যে 15 আগস্টের ঐতিহাসিক গুরুত্বটা বাংলাদেশ কিভাবে নির্ধারণ করতে পারে, কিংবা ঐতিহাসিক গুরুত্ব কি ছিল? ধন্যবাদ আপনাকে। অনেক আলোচনা করছেন, মহাসভা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। 15 আগস্ট এটা একটা তারিখ, কিন্তু যদি আপনি তারিখের বাইরে হাঁটেন তাহলে বলতে হবে এটা একটি সহস্র বছরের বা তারও বেশি সময়ের পুঞ্জীভূত আলোচনার বিস্ফোরণ। মহাসভা একটা কথা বলছিলেন, আপনিও প্রশ্ন করেছিলেন মধ্যম মানের অফিসার। মধ্যম মানের অফিসার থেকে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু আপনি দেখবেন 1971 সালের 26শে মার্চ মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিলেন।
মেজর জিয়া তো একজন মধ্যম মানের পাকিস্তানি অফিসার, প্রথম সারি পাকিস্তানের সারি। প্রথম সারির একজন মানে মেজর জিয়া। মেজর জিয়ার থেকে আরো বড় বড় অফিসার হয়তো ছিলেন, কিন্তু মেজর জিয়া ক্ষুব্ধ হলেন কেন? তাকে কে কিভাবে ক্ষুব্ধ করলো? কথাটা যদি আপনি আরেকটু এগিয়ে যান, তাহলে আপনাকে পিছনে যেতে হবে। সেই পিছনটা হলো যে আমাদের জাতিসত্তার বা আমাদের বাংলাদেশের মৌলিক সত্তাটা কোথায়। এই যে বিদ্রোহটা আপনি বলছেন 1971 সালের 26শে মার্চ বা 47-এর, বা এই যে ঘটনাগুলো, বা আপনি যদি দেখেন এই যে পূর্ব বাংলা যেটাকে আমরা বলি বাংলাদেশ, এই পূর্ব বাংলায় কেন মুসলমান সংখ্যা এত বেড়ে গেল? কেন বাংলা ভাষাভাষী হওয়া সত্ত্বেও পশ্চিম বাংলার দাদারা আর পূর্ব বাংলার ভাইরা আলাদা হয়ে গেল কেন? এর অস্তিত্বটা কোথায়? এর অস্তিত্বটা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের যে মানুষগুলো আদি বসতির, এই মানুষগুলোকে যখন অ্যাডজাস্ট করা হলো, আর্যরা যখন এখানে বর্ণবাদী প্রথার চালু করলো, তখন মূলবাসী যার ঘর সেই হলো দাসী, আর যে আক্রমণকারী সে হলো বাড়ির মালিক। এই যে পরিবর্তনটা ঘটলো সমাজে, একটা বর্ণ বৈষম্যবাদের তৈরি হলো, সামাজিক শ্রেণী বিভাগ তৈরি হলো মানুষের মধ্যে। এই বিপ্লব এবং বিদ্রোহটা মূলত তখনই পুঞ্জীভূত হলো। বহুবার যুদ্ধ হয়েছে, বহুবার পরাজয় হয়েছে, বহুবার জয় হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আপনি দেখবেন প্রায় 100 বছরের সেন শাসন, মৌর্য থেকে লক্ষণ সেন পর্যন্ত, এই যে ব্রাহ্মণ্যবাদী শাসন, যারা আসলে আসলো ভারতের অন্য অঞ্চল থেকে, এখানে এসে তারা কৃষিকে প্রাধান্য করে, অর্থাৎ নিজেদের জীবন জীবিকার জন্য যারা যে মানুষগুলোকে প্রধানত করলো, তাদেরকে তারা বানালো নমশূদ্র, তাদেরকে তারা বানালো অধীনস্থ। এই যে অধীনস্থ বানানোর প্রবণতা, এই প্রবণতাটা কিন্তু আমাদের এখানকার মানুষগুলোকে পুষে রাখা একটা ক্ষোভ এবং বিদ্রোহের ঘটনা। কথাটা আমরা কিন্তু এই 24-এ এসে বলছি। বৈষম্য, আমরা বৈষম্যটা কোথায় পাইলাম? 70-এর নির্বাচনে পাকিস্তানের বিরুদ্ধে আমরা নির্বাচন করেছি, বৈষম্যের কথা বলেছি। তাহলে 71-এর স্বাধীনতার পর সেই বৈষম্যের কথাটা কোথায় গেল? এই বৈষম্যটা হারিয়ে গেল কোথায়? আবার সেই 71-এ যারা রাষ্ট্র ক্ষমতা দখল করলো, তারা কিন্তু ওই বৈষম্যই পুঁজি করে পাকিস্তানি ফর্মে, অর্থাৎ ব্রিটিশ বা তারও আগে আর্যরা, এখানে আর্যরা যে বৈষম্য সৃষ্টি করেছিল, ব্রিটিশরা যা উত্তরাধিকার নিল, সেই বৈশিষ্ট্যই কিন্তু এখানে 71-এর পরে যারা শাসন ক্ষমতায় আসলো, তারা এই বৈষম্যটা তারা করলো। আর বৈষম্যের বিরুদ্ধে যে ক্ষোভটা মানুষের কেন, এটা বুঝতে হবে। আপনি চোখের সামনে দেখছেন যে আপনি এবং আপনার প্রতিবেশী একই যোগ্যতা হওয়া সত্ত্বেও সে টপকে যাচ্ছে, আপনি নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ তার মামু আছে, আপনার কেউ নাই। এই যে সামাজিক বৈষম্যের কারণ, এই কারণগুলো কিন্তু সমাজ থেকে অপনোদিত হয় নাই। মানুষ ভেবেছিল যে অন্তত 71-এর মুক্তিযুদ্ধের পরে একটা শ্রেণীহীন, কারণ তখন তারা বলতো সমাজতন্ত্রের কথা, সাম্যবাদী সমাজের কথা, শ্রেণীহীন সমাজের কথা, মানুষ মনে করতো আসলেই বোধহয় এটা আমাদের মধ্যে একটা সংঘাত বন্ধের কারণ হিসেবে কাজ করবে। কিন্তু ব্যাপারটা তা ঘটলো না। ব্যাপারটা ঘটলো না কিভাবে দেখা গেল? আপনি দেখা গেল যে 71 সালের 16ই ডিসেম্বরের পরে পুরো বাংলাদেশ লুট করলো ইন্ডিয়ান বাহিনী। মেজর জলিল তার প্রতিবাদ করলেন। মেজর জলিলের মতো মুক্তিযোদ্ধা এই প্রতিবাদ করার কারণে গ্রেপ্তার হলেন। মানুষ কিন্তু তখনই পুষলো যখন দেখলো মেজর জলিল গ্রেপ্তার হয়েছেন, এর কোনো প্রতিবাদ সরকার করছেন না। কেন মেজর জলিল গ্রেপ্তার হলেন, এর কোনো জবাব আমরা আজ পর্যন্ত পাইনি। তাহলে মানুষের খুশি ওঠার ব্যাপারটা কিন্তু 15 আগস্ট বিস্ফোরণ ঘটেছে। তার মানে কিন্তু এই আমরা ঘটনাটা একদম বাংলাদেশের শুরুতেই আমাদের বোঝা উচিত ছিল যে আমরা আমার আরেকটা দেশের কররাজ্যে পরিণত হতে যাচ্ছি, করে বাংলাদেশের যাচ্ছে। শুরুতেই মেজর জলিলের ও, এর মাধ্যমে। আপনি যদি খুব সহজ দেয়াল লিখনে যান, সিরাজ শিকদারের সেই ঐতিহাসিক কথায় আপনি যান, পূর্ব বাংলা ভারতের উপনিবেশে পরিণত হয়েছে। এই যে ভারতের উপনিবেশে পরিণত হয়েছে, এই কথাটা কেন তিনি বলেছিলেন? এটা শ্রেণীসূত্রের কথা নয়। এটি হচ্ছে আমরা আজও কিন্তু আপনি দেখেন, আজও সেদিন তারেক রহমান একটা কথা বলেছেন যে পিন্ডি নয় দিল্লি নয় বাংলা, বাংলা। তাহলে পিন্ডি এবং দিল্লি, এই দুটোর মাঝখানে বাংলা কেন ঢুকতেছে? অর্থাৎ এখানে একটা কথা আছে, সেই কথাটা হলো যে এমন একটা শ্রেণী কোনো না কোনো ভাবে আমাদের উপর ওভার রুল করে, যারা সবকিছু তছনছ করে দেয়। এই তছনছ করে দেওয়ার প্রক্রিয়াটা 1971 সালের 16ই ডিসেম্বরে যখন
পাক বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করে, তখনও কিন্তু জেনারেল ওসমানী সেখানে অনুপস্থিত ছিলেন। অনেক কথা অনেকে বলেন, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে জেনারেল ওসমানীকে সেখানে থাকতে দেওয়া হয় নাই, এবং পাক বাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে নাই, ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ। এই নেগোসিয়েশনটা কে করেছে? পাক বাহিনী যে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করলো, এই নেগোসিয়েশনটা কে করেছে? আমাদের প্রবাসী সরকার করেছে, তাদের মধ্যস্থতা হয়েছে। তারা সেখানে উপস্থিত, কোথাও লেখা লেখা হয় না তারা, কিন্তু তারা সেখানে উপস্থিত ছিল না। এই যে উপস্থিত না থাকা, সৈয়দ নজরুল ইসলাম যে 7 দফা চুক্তি সম্পাদন করলেন এবং চুক্তি করার পরে তিনি সেন্সলেস হয়ে গেলেন, কিন্তু চুক্তি করার সময় তিনি হুঁশে ছিলেন। তাহলে এই যে গোপন চুক্তিগুলো ভারতের সাথে কথা হলো, আমরা কি ভারতের উপনিবেশ হওয়ার জন্য 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম? তাহলে সেটা যদি হয়, তাহলে তার একটা অর্থ হবে। যদি সেটা না হয়, এই হয় যে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন এবং জনগণতান্ত্রিক, বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি সম্পন্ন ইসলামী মূল্যবোধের একটি দেশ তৈরি করার জন্য চেষ্টা করছিল, তাহলে সেই বিবেচনায় 1971 সালের পরে যারা রাষ্ট্র ক্ষমতা আসীন হয়েছিলেন, তারা জনগণের প্রত্যাশার সাথে বেইমানি করেছেন। এই যে বেইমানি শব্দটা, এই যে বেইমানির বিষয়টা, এই বেইমানির বিষয়টা কোনো ব্যক্তির নয়, এটা জনগণের। এইটা জনগণের সম্পত্তিতে পরিণত হয়েছে। এই জনগণের সম্পত্তিরা জনগণের আমানত। আপনি যখন ফ্রান্স রেভলিউশনের কথা বলেন, তখন একটা কথা আমরা বলি যে জেনারেল উইল। জেনারেল উইলে রুশো এই কথাটা বলেছেন যে এইটা হচ্ছে এমন একটা উইল যা একবার হস্তান্তর করলে আর ফেরত পাওয়া যায় না। জনগণের এই ক্ষোভটা এমন একটা জায়গায় ছিল, যেটার পুঞ্জীকৃত রূপটাকে এই 15ই আগস্টের ব্যক্তিরা, সামরিক অফিসাররা তাদের সিদ্ধান্তে তারা প্রয়োগ করেছিলেন। এটা অহস্তান্তরযোগ্য ক্ষমতা, এটা আসলে কোনো ব্যক্তির নয়। এটা কে করেছেন সেটি বড় কথা নয়। সেটা যদি বলা হয়, তাহলে আপনি পাকিস্তানের একজন জিন্নাকে ধরতে পারেন। মোহাম্মদ আলী জিন্না যিনি পাকিস্তান, কথাটা কি ঠিক যে একজন জিন্নি পাকিস্তান করেছেন? একজন জিন্না পাকিস্তানে রূপায়ণ করেছেন। 1757 সালের পর থেকে গোটা সময় বিদ্রোহ হয়েছে, বিপ্লব হয়েছে, কিন্তু এটা রাজনৈতিক সমীকরণের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান করেছিলেন। তাহলে সেই পাকিস্তানের কথা যদি আপনি, যারা শেখ মুজিবুর রহমানের সাথে কথা বলেন, শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশ করেছিলেন, তাহলে একজন শেখ মুজিবুর রহমান কি এই 25 বছর বাংলাদেশে তিনি কোথায় ছিলেন? তার রাজনৈতিক ধারাবাহিকতার মধ্যে জনগণের ক্ষোভ, পুঞ্জীভূত বিক্ষোভ, আশা প্রত্যাশা না পাওয়া, এই সমস্ত জিনিসগুলোকে একটা জায়গায় সিনক্রোনাইজ করে একটা বিস্ফোরণ ঘটেছিল। সেইটা মিড লেভেলের অফিসার না বাংলাদেশের যুবকদের একটি অংশ, না আধিপত্যবাদ বিরোধী জনগণের আকাঙ্ক্ষার প্রতীক, এই কথাগুলো আমাদের এখানে এখনো যথাযথভাবে মূল্যায়িত হয়নি বলেই আমরা এখনো এই প্রশ্নগুলো করি যে 15ই আগস্ট কি ছিল। যেমন আপনি আজকের বাংলাদেশে দেখেন যে 15ই আগস্টের উত্তরাধিকার কে নয়? আপনি যদি বলেন বাংলাদেশ জামাত ইসলামী, মুসলিম লীগ, এই যে সব রাজনৈতিক দলগুলো যারা মুখ খুলেছে, যারা কথা বলছে, তারা সময় সময় কিছু করে হচ্ছে, তারা 15ই আগস্টের আগে তো ছিল না। 15ই আগস্টের পরে তারা যে মুখ খুলতে সাহস পেয়েছে, তাদের তো উচিত ছিল, তাদের তো উচিত, তো মানে নিষিদ্ধ হয়। তাদের তো উচিত ছিল। আপনার মনে থাকার কথা, অধ্যাপক গোলাম আজমের মিটিং এ কর্নেল ফারুক সাহেব উপস্থিত ছিলেন বাইতুল মোকাররমে। তিনি তো তখন চিন্তা করেন নাই যে আমি ওখানে যাব কেন, এটা তো জামাতের মিটিং। কথাটা হচ্ছে, একটা জেনারেল ধারণা হচ্ছে, লক্ষ্যটা হচ্ছে আপনি কি ভারতপন্থী না আপনি স্বদেশপন্থী, আপনি কি দেশপ্রেমিক না আপনি দেশাদ্রোহী। ডিভিশনটা সেইখানে। দলটা তো একটা সিম্বল মাত্র। যেমন নির্বাচনের কেন্দ্রে গিয়ে একটা প্রতীকে ভোট দেই, আমি বলেছিলাম প্রতীকটা বাদ দিয়ে ভোট করেন না, দেখেন কে যোগ্য কে অযোগ্য না। আসলে প্রতীকটা কি? প্রতীকটা হচ্ছে দেশপ্রেম। এই দেশপ্রেমের যে প্রতীকটা, সেই প্রতীকটাকেই তারা গ্রহণ করেছিলেন, এবং এই তাদের এই গ্রহণ করা নিয়ে পরবর্তীকালে কি দাঁড়িয়েছে সে আলোচনা পরে। কিন্তু ওই দিন পর্যন্ত এটাই কথা ছিল যে বাংলাদেশের স্বাধীনতা ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদের পতন না হবে। এখন ফ্যাসিবাদের পতন বলতে কি বোঝা যায়, এইটা নিয়ে আলোচনা আছে। গত এই সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন করা হয়েছে, যেখানে বাকশাল নিয়ে কথা বলা হয়েছে, বাকশালের আইনগত ভিত্তি নিয়ে কথা বলা হয়েছে। এই কথাটা কিন্তু আমরা ফয়সালা করছি না, যে আমরা বলছি যে বাকশাল পার্লামেন্টে তৈরি হয়েছে, এটা একটা লিগাল সাইড বলি, কিন্তু পার্লামেন্টে কি আপনি পিতা হিসাবে কি আপনার এই রাইট আছে সন্তানকে জব করার? আপনি আবার সন্তানকে হত্যা করার মতো রাইট কি পিতা হিসাবে আপনি অর্জন করেন? একটি গণতান্ত্রিক পার্লামেন্টে
গণতন্ত্রকে হত্যা করার মতো রাইট কি গণতন্ত্র আপনাকে দিয়েছে? এই কথাটা কিন্তু আমরা বিচারে আনছি না, আমরা আলোচনায় আনছি না যে হয়ে বাকশাল এটা কতখানি গণতান্ত্রিক মানি। গণতন্ত্র বাকশাল অধিপতি হিসেবে যিনি ছিলেন তিনি তো প্রাইম মিনিস্টার ছিলেন পার্লামেন্টের, বহুদলীয় গণতন্ত্রের। তাহলে বহুদলীয় গণতন্ত্রের একজন প্রধানমন্ত্রী কি একদলীয় গণতন্ত্রের বাকশাল অধিপতি হওয়ার আইনগত অধিকার রাখেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের এখানে তুলছেন না কেউ, আদালত তুলছেন না, জনগণ তুলছেন, এবং তোলা এটা খুব জরুরি যে গণতান্ত্রিক স্বাধীনতা মানে এইটা কি মানুষের গণতান্ত্রিক নাকের অগণতান্ত্রিক কোন বিল পাশ করা যায় কিনা। মানে কথা হচ্ছে আপনার যে অধিকার, আপনাকে যে অধিকার আইন দিয়েছে সেটা কি জনগণের অধিকারের নাকের ডগা স্পর্শ করতে পারে কি পারে না? জনগণের অধিকার ছিল গণতান্ত্রিক, আপনি প্রয়োগ করলেন, জনগণের নাক ছিনিয়ে নিয়ে গেলেন, আপনার হাত কি অতদূর পর্যন্ত আসতে পারে? এই কথাটা কিন্তু আমরা জাস্টিফাই করছি না। এই কথাটার মধ্যে যদি আপনি যান তাহলে আপনাকে যে কথাগুলো আসবে সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সাথে এই কথাগুলো কোথায় মেলে এবং কোথায় যায়। আপনি দল করেন, মত করেন, পথ করেন, কিন্তু জায়গায় কথা বলেন না। জায়গায় যদি কথা না বলেন তাহলে আপনি যত আলোচনাই করেন এটা জনগণের বৈষম্য বা জনগণের ক্ষোভ নিরসনে কার্যকর কোন ভূমিকা রাখার বাস্তব অবস্থা তৈরি হবে না, যেটা এখনো হচ্ছে। আপনার 24শে আগস্ট হলো, বিপ্লব হলো, কিসের বিরুদ্ধে হলো? ফেসিবাদদের বিরুদ্ধে। ফেসিবাদ কার বিরুদ্ধে? আওয়ামী শাসনের বিরুদ্ধে। কোন আওয়ামী শাসন? যে আওয়ামী শাসন 75-এর পর রিজেক্ট হয়েছিল। শাসন। কিন্তু আপনি জুলাই জুলাই ঘোষণা এই কথাটা বললেন না। জি জি। জুলাই ঘোষণাতে আপনি কিন্তু এই কথাটা বললেন না। কার ভয়ে বলছেন না? জি। আপনি বলছেন যে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করতে পারে, আজকে বলছেন, অথচ আপনি কিন্তু এই কথাটা বলছেন না যে সেই দিন আওয়ামী ফেসিবাদকে রুখে দেওয়া হয়েছিল। আমরা জুলাই ঘোষণায় যে এই যে 1975 সালের যে মহানয় যে বিপ্লব 15 আগস্টের, এই বিপ্লবের এই যে ইতিহাসটা জুলাই ঘোষণাপত্রে আনা হয় না, এটা নিয়ে আমরা আরেকটা আলোচনা করব, আলোচনা অনুষ্ঠান করব এবং সেই অনুষ্ঠানে অবশ্যই আমি আপনাকে ইনভাইট করবো। আমি আবার আসছি আপনার কাছে। আমি একটু শেহনাজ রশিদ খান ওনার সঙ্গে কথা বলতে চাই রাজনীতির বাইরে। আপনার শহীদ পিতা লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রশিদ খান যে 15 আগস্ট যে ভূমিকা রেখেছিলেন, সেটি পরিবারের দৃষ্টিকোণ থেকে এখন আপনার কাছে কি মনে হয়? কারণ ওই সময় আপনার বয়স কত ছিল, আপনার মনে পড়ে কিনা, কিংবা আপনার আপনার অনুভূতিটা কি এখন? আপনার বাবার যে দেশের প্রতি যে ভূমিকা ছিল, আপনার পরিবারের অনুভূতিটা কেমন? ওই সময় 75-তে আমার জন্ম হয়নি, আমার জন্ম আরো অনেক পরে। আর আমার আব্বু অ্যারেস্ট হয় 1996-এ। তখন আমি অনেক ছোট, 12 বছর বয়স। তো তখন আমি কিছুই বুঝতাম না, বাট গ্রাজুয়ালি যেটা বুঝলাম। বাট পরিবারের তরফ থেকে, পরিবারের ব্যাপারটা যদি বলেন, 100% আমার বাবা যেটা করেছে, 100% সে সবার আগে তো আল্লাহকে খুশি করার জন্য, দ্বিতীয়ত তার দেশের জন্য। এখানে তার কোনো পার্সোনাল কোনো মোটিভ বা কোনো কিছু ছিল না। এবং তাকে আমি এবং আমার পরিবারে আমাদের সবাই আমরা তাকে 100% সাপোর্ট করি তার রেজাল্টের জন্য। এবং আমি বলবো সবচেয়ে বেশি সাপোর্ট যেটা যে করেছে আমার মা। আমার মা মারা গেছেন কিছুদিন আগে। তো উনি সবসময় তাকে সাপোর্ট করেছে এবং 100% তার পাশে ছিল সবসময়। এবং যতটুকু বুঝলাম যে তার রোলকে আমরা পুরোপুরি সাপোর্ট করি। আপনার আপনার অনুভূতিটা কেমন যে আপনার আব্বা একজন যে জাতীয় বীর, মুক্তিযুদ্ধ এবং 1975 সালের, সে আপনি তার সন্তান হিসেবে আপনার মানে অনুভূতি এবং রেসপন্সিবিলিটি এবং দেশের প্রতি কোন ধরনের অনুভূতিটা কাজ করে আর কি? ডেফিনেটলি ডেফিনেটলি অনুভূতিটা কিছু সাফার করতে হয়েছে, এটা অবশ্যই সত্যি। তবে আমি বলবো যে বাবারা টাকা পয়সা রেখে যায়, এটা রেখে যায়, ওটা রেখে যায়, আমার বাবা আমাদের জন্য সম্মান রেখে গেছে। বিসাইডস সার্টেন সাফারিং, ওটা তো হবেই আসলে, আওয়ামী লীগের আমলে এইসব সাফারিং হবে। কিন্তু মানুষ মুখে বলে না ঠিকই, কিন্তু আমাদেরকে দেখলে যেরকম তারা সম্মানটা দেয়, আমি এরকম অনেক জায়গায় গিয়ে আমি যে মানুষ যখন শুনলো কর্নেল শাহরিয়ারের মেয়ে, কর্নেল শাহরিয়ারের মেয়ে, সবাই সেলুট, সবাই উঠে দাঁড়ায় আমাকে সেলুট করছে। আমি উল্টা তাদের কাছে মাফ চাইতাম যে ভাই আমাকে স্যালুট করেন না, আমি এখন পর্যন্ত কিছু করতে পারিনি দেশের জন্য। তবে এই ধরনের আমি বলবো যে আমার বাবা আমাদের জন্য এটা রেখে গেছে, সম্মান, মানুষের ভালোবাসা, সম্মান। তো এটা অনেক বড় পাওয়া। অনেক ধন্যবাদ। পাশাপাশি আরেকটা প্রশ্ন আপনার কাছে আসতে চাই। অনেকে বলে এই যে 75-এর বিপ্লবটা ছিল কিছু সেনা অফিসারের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার বিপ্লব।
আপনি কি মনে করেন যে আপনার বাবা কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল? হ্যাঁ, ব্যক্তিগত স্বার্থে যদি কেউ করে তাহলে সে কি এরকম 14 বছর জেলে থেকে তারপর একটা ফাঁসিকে আস্তে আস্তে বরণ করে নেয়? এটা যদি কারো ব্যক্তিগত স্বার্থ হয় তাহলে তো বলার কিছু নেই। ওনারা 15 আগস্টে এটা 100%, আমার বাবার ভাষ্য মতে হচ্ছে এটা আমি আল্লাহকে খুশি করার জন্য এবং আমার দেশের জন্য করেছি। আর আমি আমার লাইফ টাইমে যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, তার কাছে তার দেশ ছাড়া আসলে আর কোনো কিছুই ছিল না। দেশটাই তার কাছে সবকিছু। তো এবং সে তার দেশে মাটিতে তার মৃত্যু হয়েছে, এটা তার জন্য সবচেয়ে বড় আনন্দের ছিল যে আমি আমার দেশের মাটিতে মৃত্যুবরণ করতে পারছি। তো তাদের এখানে ব্যক্তিগত কোনো কিছু নয়। ব্যক্তিগত যদি হতো তাহলে সেই মুক্তিযুদ্ধের পরে তাকেও বীর প্রতীক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সে তো ওইটা রিজেক্ট করে আসছেন যে আমি নিব না। এটার পিছনে অনেক কারণ আছে, ওইটা আরেকটা বিশ্লেষণ। তবে তো ব্যক্তিগত কোনো কিছুই আমি তাদের মধ্যে দেখিনি যে পার্সোনাল কোনো কিছুর জন্য তারা করেছে। আচ্ছা, সিরাজ, রাজু ভাই, আমি একটা জিনিস সম্পর্ক করতে চাই সিরাজের সাথে। আমি শাহের ভাইকে চিন্তা, কারণ ঠাকুর ভাই তো খুব কাছের মানুষ শাহের ভাইয়ের, বলা যায় যে বন্ধুত্ব সম্পর্ক ছিল তাদের সাথে। আমরা তো তখন ইয়াং, কিছু তরুণ ছিলাম, বাট তারপর শাহের ভাইয়ের কাছে আমাদের একটা এক্সেস ছিল। আমি তার সঙ্গে যখন পড়লাম, জানলাম, আমি বিস্মিত হলাম যে মেজর ডালিমদের বিষয়ে একটা পারিবারিক ঝামেলা ছিল। সেই ঝামেলা যখন শেখ মুজিবের কাছে বিচার চাওয়া হইলো, যখন বিচার করলো না বরঞ্চ তাদেরকে উল্টা শাস্তি দেওয়া হলো, শাহের ভাই কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে। শাহের ভাই কিন্তু একজন তারক অফিসার ছিলেন সেনাবাহিনীতে এবং খুব মেধাবী অফিসার ছিলেন। শাহের ভাই তার চাকরিকে সে নিজে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। তো এটা এই এটা মানুষ, এই মানুষটা তো মানে লোভে, ব্যক্তির স্বার্থে তো কিছু করার কোনো প্রশ্নই আসে না এবং কিছুই রেখে যায় না। এই সন্তান, আমি তো পার্সোনালি যেতাম বা সেনাদের বাসায় ভাবির সাথে আমাদের যোগাযোগ ছিল, যে তারা কি সাফারিং করেছে তা আমরা দেখেছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, তো right. সেজন্য শাহরিয়ার ভাইদের বিষয়ে যদি কেউ বলে এই ধরনের কথাবার্তা, এগুলো আসলে মানে থোড়াই জ্ঞান। কারণ শাহরিয়ার ভাইরা মানে খাঁটি দেশপ্রেমী যাকে যা বোঝায় 15 আগস্টের এই মানুষগুলো, এবার খেয়াল করবেন প্রত্যেকটা মানুষ কিন্তু একদম খুব এলিট শ্রেণী থেকে আসা, তাদের প্রত্যেকটা পরিবার কিন্তু এলিট পরিবার। আপনি খুঁজে নিয়ে দেখেন, কালে রশিদ, ফারুক, শাহরিয়ার, নজর হুদা, ডালিম, তাদের বাবারা কি ছিলেন, তাদের বিহাইন্ড কি ছিল। তারা কিন্তু তুচ্ছ জ্ঞান করে এগুলোকে ফেলে দিয়ে দেশের প্রশ্নে জীবন দিয়েছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ মাহবুবা। এই 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 প্রশ্নের এই উত্তরগুলো আমরা আসলে তো জানি, কিন্তু আমাদেরকে আমাদের প্রজন্মকে ভুল বোঝানো হয়। আপনি জানেন বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয়েছে গত 50 বছরের। প্রত্যেকেই রাষ্ট্র ক্ষমতায় যারা এসছে তারা ইতিহাসকে তাদের নিজেদের মতো করে বিকৃত করেছে। তাই আপনি মানে যে পন্থী বলেন না কেন, বামপন্থী বলেন আর ডানপন্থীরা বলেন, 15ই আগস্টের বিপ্লবকে সম্পূর্ণ পাশ কাটিয়ে তারা কিন্তু তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে। ইভেন আপনি দেখেন এবছর এই এই আমরা একটি স্বৈরাচারী এবং সেই একই ফ্যাসিস্টের পতনের পরে আপনি কি মনে করেন যে 15ই আগস্টে যেভাবে উদ্যোগ নিয়ে পালন করার কথা ছিল, 15ই আগস্টকে যেভাবে সবার কাছে পরিচয় করে দেওয়ার কথা ছিল 15ই আগস্টের বিপ্লবকে, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এখনকার যারা রাজনীতিতে যারা সক্রিয় আছে, তারা তো বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি যারা এখন সক্রিয় আছে, তারা কি কোনো উদ্যোগ নিয়েছে 15ই আগস্টকে জাতির সামনে পরিচয় করে দেওয়ার? আমার তো মনে হয় নাই। আর যদি তারা সবাই তো এটা আসলে সবাই সাইড কেটে দেয়, এটা সবাই 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 কিন্তু এর বেনিফিশিয়ারি হয়েছে, কিন্তু কেউ কিন্তু এই বিপ্লবকে কিন্তু কেউ ধারণ করে নাই। কিংবা এই আমরা গুটি কতক মানুষ এখনো পর্যন্ত প্রতি বছর 15ই আগস্ট আসলে আমরা কথা বলি, আমরা আমাদের আশেপাশে যারা থাকে তাদেরকে আমরা 15ই আগস্টের বিপ্লবের কথা বলে তাদেরকে কনভিন্স করা। যাই হোক, আমি কিন্তু একবারে আমি আর আলোচনায় যেতে চাই না। আমি আপনার কাছে আসতে চাই, বাংলাদেশের এই 15ই আগস্টের বিপ্লব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কতটুকু ঝুঁকিমুক্ত করেছে বলে আপনি মনে করেন মাহবুব ভাই? তা আপনার ঠাকুর ভাই তো খুব সুন্দর করে মানে একদম ঐতিহাসিকভাবে ব্যাখ্যা দিয়েছেন। যদি 15 আগস্ট না হতো, খন্দকার মোস্তাক আহমেদ পল্টনে একটা বক্তব্য বলেছিলেন, বাংলাদেশের মানচিত্রে ভারতীয় পতাকা উঠত। এরপর তার কিছু থাকে না। কারণ 15 আগস্টের যে শক্তির যেই একটা মানে চরিত্র খন্দকার মোস্তাক আহমেদ, তিনি যখন বলে ফেলেন যে যদি এটা না হতো তাহলে, তখন সে বাণিজ্য মন্ত্রী ছিল আর্মি এর সময়, শেখ মুজিবের সময়, তার আগে আইনমন্ত্রী ছিল, তাই না, বা পররাষ্ট্রমন্ত্রী সামথিং লাইক ছিল আর কি। তো উনি তো আমাদের সাথে ভালো অভিজ্ঞতা, তাই না, বেশি, এবং শেখ মুজিবের যাতে বড় সিনিয়র ছিল বয়সে হ্যাঁ, খন্দকার মোস্তাক আহমেদ। তো উনি এত অভিজ্ঞ মানুষ, সে যখন বলে ফেললো যে যদি 15 আগস্ট না হতো তাহলে বাংলাদেশের মানচিত্রে ভারতের পতাকা উঠতো, এটাই সত্য কথা।
যদি 15 আগস্ট না করতো তাহলে বাংলাদেশ সিকিমের মতো ভারতের সাথে বিলীন হয়ে যেত রাজভাই। আমাদেরকে, আমাদের স্বাধীনতাকে রক্ষা করছে 15 আগস্টের এই বিপ্লবীরা, এই সাহসীরা। তার মানে মানে আপনার কথা যেটা, শেখ মুজিবের যে নীতি এবং একদলীয় শাসন ব্যবস্থা, এটা একটি ভারতীয় করদ রাজ্যে পরিণত করার ডেফিনেটলি। প্ল্যান এবং পরিকল্পনা তৈরি করা হয়েছিল। আমি আমি আপনার, যেহেতু আপনি দীর্ঘদিন প্রবাসে, আমি এই ঘটনার সঙ্গে একটু প্রবাসী যুক্ত করতে চাই। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সেই সময়কার ইতিহাসে, সেই সময়কার ঘটনাকে ঘিরে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছিল বলে আপনি মানে আপনার কাছে ইতিহাস এবং ইয়ে আছে ওই আমি সময়? এই প্রোগ্রামটাকে সামনে রেখে আমি কিছু যোগাযোগ করার চেষ্টা করেছি, বিশেষ করে লন্ডন, আমেরিকাতে। কারণ আসলে আমাদের প্রবাস তো বলতে তো আমেরিকা এবং লন্ডন ছিল, বাইরে অন্য কোনো জায়গায় ভাবে ছিল, আর মধ্যপ্রাচ্য কিছু ছিল। লন্ডনে যারা 70 দশকে যারা থেকেছেন, তার মধ্যে একজন মুরব্বী আছেন, ওখানে ইউনিভার্সিটি টিচার ছিলেন। উনি আমাকে বলেছেন যে 15 আগস্ট সকালবেলা বাংলাদেশে যেভাবে উল্লাসিত হয়েছিল, আমরা ব্রিকলেন, ইস্ট লন্ডনে আমরা সবাই ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। এবং আমরা সেদিনও ওই লন্ডনের মাটিতেও নারায় তুমি আলাদা স্লোগান দিয়ে আমরা উল্লাস প্রকাশ করেছিলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওয়াশিংটন ডিসিতে আরেকজন এক মুরব্বী, তিনি 60 দশক থেকে ওখানে অবস্থান করছেন, তারা বলছেন যে আমরাও সেদিন ওয়াশিংটন ডিসি, এবং শুধু ওয়াশিংটন ডিসি না, আমেরিকার যেসব অঞ্চলে বাংলাদেশিরা ছিল তারা সবাই রাস্তায় নেমে এসেছে এবং একটা উল্লাস প্রকাশ করেছিল। এবং তারাও বাংলাদেশের মতো সমস্ত মানুষকে নিয়ে সেদিন সেলিব্রেট করেছিল 15 আগস্টের এই বিপ্লবকে রাজা ভাই। আর সর্বশেষ যেটা আমি যুক্ত করতে চাই, দেখেন আমরা এই 24 আগস্টে, আপনি জানেন যে ফ্রান্সের একটা গুরুত্বপূর্ণ জায়গা রিপাবলিক, সেখানে আমরা প্রায় অ্যাবাউট 10,000 পিপুলের পার্টিসিপেশনে পিনাকি ভট্টাচার্যকে আমরা এসে এনেছি এবং 5ই আগস্টের বিপ্লবকে আমরা সাধন করেছি। পিনাকি ভট্টাচার্য তার বক্তব্য বলেছেন যে 15 আগস্টে ধারাবাহিকতা হচ্ছে 24-এর এই এই 5ই আগস্ট। সুতরাং 15 আগস্টের মানে আমি তো মনে করি যে হয়তো আমরা দেখি নাই বা আমরা শুনেছি অনেক কিছু, বা তো মানে আরো যদি আমরা জানতে চাই, আমরা বুঝতে পারবো যে বহির্বিশ্বেও 15 আগস্টের প্রশ্নে মানুষ এরকম উল্লাসিত হয়েছিল। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। আব্দুল আওয়াল আওয়াল ভাইয়ের আলোচনাগুলো একটু বেশি আপনাকে দীর্ঘদিন পরে ওনাকে পেলাম, এবং 15 আগস্ট নিয়ে উনি মানে যথেষ্ট কাজ করেছেন আমাদের একটা ইতিহাস, কারণ এখন তো কেউ করতে চায় না। আউল ভাই, মুজিবনগর সরকার এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শেখ মুজিবের শাসন ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে কি ধরনের প্রতিবন্ধকতা ছিল, বিশেষ করে 71-এর পরে থেকে? ওই যখন বাকশাল হলো, মাত্র 3টা গণমাধ্যম রেখে বাকি সব গণমাধ্যম যখন বন্ধ করে দিল, একটা এবং দল, এবং পরবর্তীতে যখন সমস্ত রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়ে শুধুমাত্র বাকশালকে জীবিত রাখা হলো, তার আগ পর্যন্ত 72-এর পরে থেকে গণমাধ্যমের ভূমিকা এবং গণমাধ্যমে কোন ধরনের প্রতিবন্ধকতা ফেস করতে বলে আমি ইতিহাসগুলো আসলে নতুন প্রজন্মকে জানাতে চাই। এটা হচ্ছে মানে মূল কথা। আপনার অভিজ্ঞতায় আপনি কি বলবেন? আপনি মুজিবনগর সরকার মানে প্রবাসী সরকারের কথা বলছেন। প্রবাসী সরকারের ব্যাপারটা তো আসলে ভারত নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে ছিল। আপনি সেখানে গণমাধ্যমের স্বাধীনতা, আপনাকে শুধু একটা কথা মনে করিয়ে দিই, যে আমরা যারা এখন ভারতের অনেক আলোচনা করি, তাদেরকে আমি অনুরোধ করব যে 1971 সালের ভারতের কাগজগুলোর দিকে একটু চোখ দিক। 1971 সালের 16ই ডিসেম্বর যেদিন বাংলাদেশ হলো, বাংলাদেশে যখন মানে বিজয় উল্লাস, তখন আনন্দবাজারের 3 কলামে একটা হেডিং ছিল, পাকিস্তান পতানত। যুগান্তর বা অন্যান্য কাগজগুলো ভারতের দ্বারা তারা বাংলাদেশের বিজয় নিয়ে কোথাও মন্তব্য করে নাই। ভারতীয় কাগজগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সবসময় মিত্রবাহিনী বলে উল্লেখ করেছে, সেখানে মুক্তিবাহিনী বলে কোনো শব্দ তারা উল্লেখ করে নাই। প্রবাসী সরকার সম্পর্কে একটা কথা আছে, বলা হয়েছে যে সেখানে যে 9 মাসেও কিন্তু প্রবাসী সরকারের পক্ষে দিল্লিতে গিয়া ভারত সরকারের সাথে কোনো বৈঠক করা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি এ সম্পর্কে বলা হয়েছে যে আসলে বাংলাদেশ প্রবাসী সরকারটা যে গঠিত হয়েছিল, এর আইনগত ভিত্তিটা কি? এর আইনগত ভিত্তি হচ্ছে যে ভারত সরকারের সাথে দেখা করতে হবে এরকম একটা চিন্তা করে থেকে তখন যারা ভারতে ছিলেন তারা নিজেরাই একটা সরকার গঠন করলেন।
এই যে সরকারটা গঠন করলেন, এই সরকার গঠনের পিছনে কিন্তু আপনি যদি সহজভাবে বলেন তাহলে একটা কথা বলা যাবে, যে কথাটা আওয়ামী লীগ বলে আমি সেই কথাটার সাথে যুক্ত করে একটা কথা বলছি, যে তখন তো ভারতের বহু ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার পালিয়েছিল। তাহলে একটা সরকার গঠনের জন্য তো ভারতে বাংলাদেশের ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার যারা ছিল বা আরো যারা ছিল সবাই তাদেরকে একটা বৈঠক করতে পারতেন, সবাই ছিল। একটা বৈঠক করতে পারতেন। অথবা যে রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়েও একটা বৈঠক করা যেত। কনফারেন্স করা যেত। কিছুই না, কিছুই না করে হঠাৎ করে একটা সরকার ঘোষণা করে দেয়া হলো। অর্থাৎ এটা কেন করা হলো? তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে যে সরকারটা গঠন করা হলো, সেই সরকারের লোকেশনটা কি, সেই সরকারের ভিত্তিটা কি, এই সরকারটা কে গঠন করছে, তার কি কোনো দলিল আছে? তার কোনো দলিল নেই। প্রবাসী সরকার সম্পর্কে কোনো কথা বলা যাবে না, এটা একটা আইন করা আছে। কিন্তু প্রবাসী সরকার যে গঠিত হলো তার ভিত্তি কি ছিল, কোন ভিত্তির উপর ভিত্তি করে প্রবাসী সরকার গঠিত, ঘটনাটা কিন্তু এইভাবেই শুরু হলো। অর্থাৎ আপনি যে একটি মুক্তিযুদ্ধ করছেন, এই যে কথাটা আমরা বললাম যে বাংলাদেশের সেক্টর কমান্ডাররা জিয়াউর রহমান থেকে শুরু করে অন্যান্য যে মেজর জলিল, এরা যে বাংলাদেশের মাটিতে যুদ্ধ করছে আর দিল্লিতে বসে প্রবাসী সরকার যারা চালাচ্ছে, আসলে দুইটার মধ্যে কোনো সমন্বয় নেই। দিল্লিতে বসে যারা বা কলকাতায় বসে যারা ভারত সরকারের ইচ্ছা পূরণ করছে, তারা ভারত সরকারকেই চিনছে। আর মুক্তিযুদ্ধ যারা করছে তারা মুক্তিযুদ্ধে এখানে বাংলাদেশে জনগণের পক্ষে চলছে। আপনি এরপরে বলবেন মুজিব বাহিনী হয়েছে, এরপরে ওমানের বাহিনী হয়েছে, আরো অন্যান্য যতগুলো বাহিনী হয়েছে, এর কোন বাহিনী কি বাংলাদেশের জনগণের সাথে মিলে হয়েছে? যদি হতো তাহলে তো প্রবাসী সরকারের একটা কমান্ড থাকতো। আপনি মুজিবনগর সরকার বলছেন, প্রবাসী সরকারের কি বাংলাদেশের বেসিক্যালি কোনো কমান্ড ছিল? যে কমান্ডের উপর ভিত্তি করে 9 মাস যুদ্ধ হয়েছে, এবং যুদ্ধটা 9 মাস হলো, 9 মাস নয়, এর একটা কালিদাস বৌদ্ধের একটা কথা আছে, কালিদাস বৌদ্ধের বইটা নিষিদ্ধ, কিন্তু সে একটা কথা বলেছে যে পাকিস্তানে সম্ভবত 27শে ডিসেম্বর পাকিস্তান পার্লামেন্টের একটা অধিবেশন ডাকা হয়েছিল, যেই অধিবেশনে শেখ মুজিবুর রহমান সাহেব যোগ দেবেন বলে মনে করা হয়েছিল, এবং যেই অধিবেশনকে ভিত্তি করে খন্দকার মোশতাক আহমদ সাহেবকে আমেরিকাতে যেতে দেয়নি ভারত। মনে করা হতো যে খন্দকার মোশতাক আহমদ সাহেব আমেরিকা গেলে 1971 সালের যুদ্ধের পরিস্থিতি পাল্টে যেতে পারে। এবং সেই যে কথাটা, যে 16ই ডিসেম্বর যেটা আমরা বলি, যে এই অধিবেশনকে সামনে রেখে ভারত চিন্তা করলো যে দ্রুততার সাথেই একটা যুদ্ধ লাগিয়ে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দেয়া। সেই জন্য তারা বাংলাদেশ পাকিস্তানের উপর আক্রমণ করে 16ই ডিসেম্বরের মধ্যে তারা একটা অবস্থা তৈরি করে। এই যে প্ল্যানিং বা এই যে পরিকল্পনা বা এই যে নীল নকশাগুলো যে করা হয়েছে, এখানে প্রবাসী সরকার কোথায়? প্রবাসী সরকারের কি বেসিক্যালি কোনো স্ট্যান্ড ছিল যে স্ট্যান্ডের মধ্যে তারা বাংলাদেশের পক্ষে কথা বলছেন? তাহলে এই কথাগুলো কিন্তু আপনি কোনো দলিল দস্তাবেজও পাবেন না। যতগুলো দলিল দস্তাবেজ ছিল ভারত নিয়ন্ত্রিত একদম, মানে ভারত নিয়ন্ত্রিত। তাহলে ভারত নিয়ন্ত্রিত অবস্থায় যদি আপনি বলেন, তাহলে তো আর এটা বলা যাবে না যে এটা প্রবাসী বাংলাদেশ সরকার। না। তাহলে বলা যাবে ভারত নিয়ন্ত্রিত একটি সরকার বা একটি সরকারি কাঠামো। এই কথাটাই কিন্তু, এই ব্যাপারটাই কিন্তু বাংলাদেশের যে আমরা এত ঘুরে ফিরে যতবার কথা বলছি যে মুক্তিযুদ্ধের অসম্পূর্ণতা, মুক্তিযুদ্ধটা অসম্পূর্ণ নয়, মুক্তিযুদ্ধের অসম্পূর্ণতা। মুক্তিযুদ্ধের কথাটা ঠিক ছিল, কিন্তু যারা মুক্তিযুদ্ধের জন্য নেতৃত্ব দিয়েছেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালন করছেন, তারা এই কথাটা বোঝেন নাই বলেই কিন্তু আমাদের এই অসমাপ্ত যুদ্ধের কথাটা বারবার ঘুরে ফিরে আসে, যে একটি অসমাপ্ত আনফিনিশড রিভেলেশন, এই কথাটা কিন্তু বারবার ঘুরে আসে এই কারণে। ঠাকুর ভাই, পরে যে আপনি জি, জি এরপরে 71-এর পরে মানে স্বাধীনতার পরে থেকে বাকশাল কায়েম পর্যন্ত যে বাংলাদেশের সংবাদপত্রগুলোর যে বৈশিষ্ট্য এবং ভূমিকা সম্পর্কে একটু জান। আপনি, হ্যাঁ, এখানে আপনি দেখেন দুটো জিনিসকে আপনি দেখেন। একটা জিনিস হলো যে বাংলাদেশ যখন আসলো, একটা খেয়াল করেন, ইত্তেফাকের মালিক ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার মনিরুল হোসেন, সংবাদের মালিক ছিলেন আহমদুল কবির, দৈনিক বাংলা ছিল পাকিস্তানি। তাদের কোনো মালিক কিন্তু ভারত যায় নাই। তারা বলেছে পাকিস্তান তাদের অফিস পুড়িয়েছে, কিন্তু তারা কিন্তু বাংলাদেশে ছিল। যে প্রসঙ্গটা অনেকবার বলা হয় যে শহীদুল্লাহ কায়সার বা আরো অন্যান্য বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানি বাহিনীরা 14 তারিখে হত্যা করলো, ফ্যাক্ট কিন্তু এইটা, যে তারা কিন্তু এই 9 মাসের গৃহযুদ্ধে পাকিস্তানের যে আক্রমণ বা পাকিস্তানের সাথে বাংলাদেশ যে স্বাধীনতা সংগ্রাম, এই সংগ্রামের সময় কিন্তু তারা বাংলাদেশ ছেড়ে যায় নাই। তাহলে বাংলাদেশে তারা ছিল কোন অবস্থানে?
তারা তো এই কাগজগুলোতে তখন পাকিস্তানের পক্ষেই কথা বলছে। ইত্তেফাক খোঁজেন, সংবাদ খোঁজেন, তারা কিন্তু পাকিস্তান বাহিনীর পক্ষেই কথা বলছে। সে অর্থে কিন্তু তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছে। তাহলে এই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা, পাকিস্তানের পক্ষে কথা বলা কাগজগুলো, এই কাগজগুলোই কিন্তু 16ই ডিসেম্বর 17ই ডিসেম্বর পাল্টে গেল। এই যে ভুল পাল্টালো বা এই যে কথা পাল্টালো, এই কথা পাল্টানোর ভিত্তিটা কি? স্থাবকতা। তারা তখন খুঁজে পাইলো যে কে কোথায় কি করছে, ইতিহাস সত্য মিথ্যা কার কোনো পরিচয় তারা তুলে ধরতে শুরু করলো। বাংলাদেশে হঠাৎ করে আপনি দেখতে পারলেন কি রব, জাসদ এবং আওয়ামী লীগ ভাগ হয়ে গেল। জাসদ এবং আওয়ামী লীগ ভাগের কারণ কি? মেজর জলিলের কথাটা বোঝা যায় যে মেজর জলিল সাহেব দেশপ্রেমিকের কারণে সরকারের সাথে দ্বিমত পোষণ করেছেন। আসম রব সাহেবের বিরোধিতার কারণটা কি? এই যে সম্পত্তি বন্টনের দরবার এবং এই যে হিসেবের গোলমাল, এই হিসেবের গোলমাল গুলোতে আপনি তখন গণকণ্ঠের কাছে প্রত্যাবর্তন করেন। তখন একমাত্র পরিচিত দৈনিক ছিল গণকণ্ঠ। গণকণ্ঠ বেশি সার্কুলেশন ছিল, এই কারণে তখন গণকণ্ঠ সরকারের বিরুদ্ধে লিখতেছিল। তাহলে সেই গণকণ্ঠের অবস্থাটা কি দাঁড়ালো? সেই যে পাকিস্তান আমলে আইয়ুব খান সাহেব প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট দ্বারা পত্রিকা বন্ধ করেছিল, যে আইনের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করলাম, যে আইনের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, বাংলাদেশের ক্ষমতাসীন হওয়ার পরে কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব ওই আইন দ্বারা গণকণ্ঠ বন্ধ করলেন। মিডিয়াকে তিনি ক্লাস করতে চেষ্টা করলেন। মিডিয়াকে কেন রুদ্ধ করতে চাইলেন? মিডিয়ার দোষটা কি? মিডিয়ার দোষটা হচ্ছে মিডিয়া সত্য কথা বলার চেষ্টা করছে, কতখানি বলতে পারছে সে কথা বলা উচিত না, চেষ্টা করছে। এই চেষ্টাটাই সহ্য হলো না। তাহলে এই চেষ্টাটা সহ্য কেন হলো না সেই কথাটাকে যদি আপনি আর একটু আগান, তাহলে সেটার নাম হলো বাকশাল। অর্থাৎ 16ই জুন সমস্ত কাগজ বন্ধ করে দেওয়া হলো। কেন বন্ধ করে দেওয়া হলো? 24শে ডিসেম্বর বাকশাল তৈরি করা হলো। 24শে ডিসেম্বর, তার একটু ভুল হতে পারে, 24 না 25, জানুয়ারি জানুয়ারি বাকশাল করা হলো। তাহলে বাকশাল করা হলো আগে, ধরে নেওয়া হলো বাংলাদেশে আর কোন সংবাদপত্রের স্বাধীনতার দরকার নেই। এক নেতার এক দেশ, সব কথাতেই তার শেষ। এই যে তার শেষ কথাটা, তার কথাই শেষ, শেষ কথা তিনি বলবেন, আর কারো বলার রাইট নেই। এই জায়গাটার মধ্যে হলো 4টা দৈনিককে তারা রাখলেন সরকারি বুলেটিন। এটাকে কোন সংবাদপত্র বা মিডিয়া বলার কোনো সুযোগ নাই। একটা থাকলেও হতো, কিছু না থাকলেও হতো, কেবলমাত্র রেডিও বাংলাদেশ বা বিটিভি বলতে যা ছিল তারা প্রচার করে দিলেই সারত। কিন্তু সেটা না করে এই যে একদলীয় শাসন তারা চালু করলেন, একদলীয় শাসনের মুখপাত্র হিসেবে তারা যে কাগজগুলো রাখলেন, অর্থাৎ মানুষের বাক স্বাধীনতা, তাদের তৈরি 72 সালের সংবিধানে গণতন্ত্রের যেখানে মানবাধিকার এবং মৌলিক অধিকারের ধারাগুলো সন্নিবেশিত করা হয়েছিল, সেই ধারাগুলোকে পদদলিত করে, ছিঁড়ে ফেলে, লাঞ্ছিত করে, জনগণকে অপমানিত করে, জনগণের আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে ভুলণ্ডিত করে সমস্ত ভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন। এবং 16ই জুন সমস্ত কাগজগুলোকে বন্ধ করে দিয়ে তাদের তথাকথিত সাংবাদিকদের কোরবানির গরুর মতো ট্রাকে করে বেঁধে নিয়ে বাকশালে যোগদানে বাধ্য করা হলো। সেই প্রেস ক্লাবে সেই দৃশ্য যারা বর্ণনা করেছেন, প্রেস ক্লাবের সামনে বৃষ্টির মধ্যে ট্রাক দাঁড়িয়ে থাকতো আর সাংবাদিকরা দল বেঁধে উঠে যেত বাকশালে যোগদানের জন্য। এটি সাংবাদিকতা না। যারা সাংবাদিকতা করে এসেছিলেন তারা সাংবাদিকের জন্য। এই আলোচনাটা অনেক লম্বা, আমি আর ওইদিকে যাব না। তবে এই কথাটা বলার যথার্থই সঙ্গত যে প্রকৃতপক্ষে যে মানে মত প্রকাশের অধিকার এবং আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল, মুক্তিযুদ্ধে সাংবাদিকরা ভূমিকা পালন করেছিল, পাক সামরিক সরকারের বিরুদ্ধে জেল খেটেছিল, কারাগারে গিয়েছিল, সেই আকাঙ্ক্ষা ভুলণ্ডিত করেই মূলত 71 পরবর্তী শাসকরা নিজেদের ক্ষমতার দেউল নিশ্চিত করতে চাইলেন। ময়ূর খচিত সিংহাসনে বসতে চাইলেন, যাতে এই সিংহাসন আর কোনোদিন না নড়ে। আসলে এই ভ্রান্ত ধারণার কথাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। প্রত্যাশার সাথে এই যে অসঙ্গতি, সেটাই হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা পূরণের তীব্র আকাঙ্ক্ষা। আর এই আকাঙ্ক্ষারই প্রতিফলন 15ই আগস্ট। অবশ্যই সেখান থেকে শুরু। এই আকাঙ্ক্ষার প্রতিফলনের শুরু তো আপনি যদি বলেন যে মেজর জলিল কেন এই যদি বলেন জাসদের 25,000 বা 30,000 যুবককে যে হত্যা করা হয়েছে,
কেন এই লোকগুলো 71-এর মুক্তিযুদ্ধের পরে এই মুক্তিযোদ্ধাদের হত্যা করা হলো কি কারণে? তারা তো কোনো রাজাকার না, তারা মুক্তিযোদ্ধা ছিল। রাইট। জাসদের ব্যানারে, সিরাজ শিকদারের ব্যানারে যাদেরকে হত্যা করা হয়েছে তারা তো পিওর মুক্তিযোদ্ধা ছিল। তাহলে সেই লোকগুলোকে হত্যা করলেন আপনি কোন দেশ কায়েমের জন্য? আপনি বলবেন রাজাকার, কোথায় রাজা? একটা রাজাকার খুঁজে পাবেন, একটা হিন্দু খুঁজে পাবেন যে মানে মারা গেছে 71 সালে, একজন মানে খুঁজে খুঁজে পাবেন যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে। তাহলে এই মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হলো কোন অপরাধে? কারণ তারা কথা বলতে চায়, তারা ফেসিবাদকে মানতে চায় না। সুতরাং গণতন্ত্রের কবর তো এটা দুটো পাশাপাশি চলে, হয় গণতন্ত্র না হলে ফেসিবাদ। সুতরাং গণতন্ত্রের যেহেতু কবর হয়েছে, ফেসিবাদের প্রতিষ্ঠা হয়েছে, এটা সহজ ইকুয়েশন। ধন্যবাদ ঠাকুর ভাই। আবার আসছি আমরা একটু মেহনাজের কাছে যাচ্ছি। মেহনাজ, আহ বর্তমানে 15 আগস্টের যে ঘটনা নিয়ে বিভিন্ন মিথ এবং ইতিহাস বিকৃত করা হয়েছে, এটা তো তুমি যদিও ওই সময় তোমার জন্ম হয় না, কিন্তু এখনকার সময়ে গত এই যে 17 বছরের আওয়ামী দুঃশাসনে এটা তো দেখেছো যে ইতিহাস পরিবর্তন হয়ে 15 আগস্টকে একটি ভিলেন, একটি একটি সন্ত্রাসী কাজের মতো করে উপস্থাপন করা হয়েছে নতুন প্রজন্মের কাছে। এই ইতিহাস ভাঙতে আপনার বার্তাটা কি? মানে আপনি আপনি কিভাবে এই ইতিহাসকে ভাঙতে পারে বলে মনে করেন, অথবা অথবা নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস কিভাবে, এই বিকৃত ইতিহাস কিভাবে আমরা সক্রিয় করতে চাই, অর্থাৎ আসল ইতিহাস জানাতে চাই বলে মনে করেন? আমি একটু আগে আউট অফ কন্টেক্সট মেনশন করে যে আমার সানগ্লাসের ব্যাপারটা, আমার চোখে একটা অ্যালার্জির জন্য সানগ্লাস পরে আছি আমি, এই জন্য এটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ইতিহাস আসলে এখনকার প্রজন্ম যেটা যদি বলেন, এখনকার প্রজন্ম ইজ ভেরি স্মার্ট। তারা কিন্তু নিজেরা এটা খুঁজে বের করে নিচ্ছে গেলটা কি। আর 15 আগস্টকে বিকৃত ইস্যুটা যেটা, যে তারা ওই যে এটাকে একটা কিলিং মিশন হিসেবে সবার সামনে তুলে ধরতে চায়, বাট উইচ ইজ অ্যাকচুয়ালি নট ট্রু। একটা কিলিং মিশনে এখানে তো আসলে শেখ মুজিবুর রহমান সাহেবকে আটক করাটাই মেইন উদ্দেশ্য ছিল। আর একটা মানুষকে একটা কিলিং মিশনে যদি যাওয়া হয়, তাহলে সে সারা পৃথিবীর মানুষকে ফোন করার চান্স পায় না, সবাইকে ফোন করে খবর দেওয়ারও টাইম পায় না যে হ্যাঁ অমুকরা আসছে। সবাই গিয়ে মানে আমরা মানুষকে জানাতে যাচ্ছি যে দেখো আমরা কিল করতে আসছি, এবং শেখ মুজিবুর রহমান সাহেব সবাইকে ফোন করে জানাচ্ছে। এটা তো শুধু মানে বইতে না, ইভেন কি তাদের যে মামলা, এই মামলার মধ্যেও কিন্তু এটা মেনশন করা আছে যে সে কাকে কাকে ফোন করেছে, কি করেছে না করেছে। তো একটা কিলিং মিশনে কেউ যখন যায়, এটা এই ধরনের জিনিস করার চান্স পায় না। নাম্বার ওয়ান হচ্ছে এটা। নাম্বার টু হচ্ছে কোনো মৃত্যুই কাম্য না, কোনো মৃত্যুই আনন্দের না, which is true। প্রতিটা মানুষের ফ্যামিলি থাকে প্রতিটা, এবং সেদিন রাত্রে যেটা হয়েছে সেটা দুঃখজনক, কিন্তু এই ধরনের কোলাটারাল ড্যামেজেস হয়, এবং এটার জন্য আমি বলবো যে অপরপক্ষ থেকে গুলি করার কারণে এই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটে। তো অপরপক্ষ থেকে যদি গোলাগুলিটা শুরু না হতো, তাহলে এই জিনিসটা হতো না। তারা যাদেরকে করতে নিয়ে গিয়েছিল তাকে নিয়ে চলে আসতো। তো এটা আমি বলবো না যে এখানে মানে এটা খুব আনন্দের একটা বিষয় হয়েছে, না আনন্দের বিষয় অবশ্যই হয়নি। এতগুলা মানুষ মারা গেছে, অবশ্যই আনন্দের না, কিন্তু এটা একটা কোলাটারাল ড্যামেজ, যেখানে কিছু করার নেই। এখন এটাকে সবাই এই জিনিসটাকেই হাইলাইট করার চেষ্টা করে, হ্যাঁ এতগুলা মানুষ মারা গেল, এটা একটা কিলিং মিশন ছিল না, এটা একটা কিলিং মিশন ছিল না। এটা দেশের স্বার্থে শেখ মুজিবুর রহমান সাহেব আর দু একজনকে আটক করার উদ্দেশ্য ছিল, যেটার জন্য তারা ওখানে গিয়েছিল। বাট তারা রিভল্ট করার কারণে আসলে এই জিনিসটা নিয়েছে। তো এটাকে এভাবে হাইলাইট না করে আসল ঘটনা যেটা সত্য, এই সত্যটাকে প্রেজেন্ট করলে জিনিসটা বের হয়ে আসবে। এবং ওনাকে কেন আটক করতে গিয়েছিল, এটা আমার মোটামুটি এই আঙ্কেল যেটা বলেন, ইতিহাসে এটা আসলে লেখা আছে। এটা এই মানে নাই যে তা না। এবং এখনকার জেনারেশন যেটা, এখনকার জেনারেশনের কাছে আমার মনে হয় আমার পৌঁছানোর কিছু নাই। তারা নিজেরা যথেষ্ট স্মার্ট, এবং তারা এটা বের করেই নিয়েছে। এবং গত বছর থেকে এই বছর পর্যন্ত আমি যেটা দেখলাম, যে তারা আমার মনে হয় যে আমার থেকে আরো অনেক বেশি জানে যে আসল ঘটনাটা কি। এবং এই ঘটনাটা তো আমাদের মুক্তিযুদ্ধ যেদিন শেষ হলো, এই যে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করা থেকে শুরু করে, আমি বলবো যে ওই সময় থেকে শুরু হয়। এবং আমি বলবো যে এই আরেকটা দেশের মানুষের কাছে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করা, প্রিজনার্স ট্রিটি যেটাকে বলা হয়, যুদ্ধ হলো ভাই বাংলাদেশের সাথে, বাংলাদেশ হইলো, প্রিজনার্স চলে গেল আরেক দেশে, এটা কেমন কথা? প্রিজনার্স ট্রিটি তো বাংলাদেশের সাথে হওয়ার কথা, তাই না? যে দেশের সাথে যুদ্ধ হলো, যে দেশ পরাজিত হলো, যে দেশ জয় হলো,
প্রিজনার্স ট্রিটি তাদের সাথে হবে। তো এই জিনিসটা আমার মনে হয় প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি, এবং 15 আগস্ট ঘটার পিছনে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রথম দিন থেকেই আমি বলবো যে প্রথম দিন থেকেই যথেষ্ট কারণ আছে যে 15 আগস্ট টুক প্লেস অ্যাকচুয়ালি। এবং প্রথম দিন থেকে একটার পর একটা যে যে ঘটনাগুলো হয়ে আসছে, আমি বলবো যে তাদের মতো মুক্তিযোদ্ধাদের পক্ষে এটা সহ্য করাটা আসলে পসিবল ছিল না। আমার বাবার ভাষ্যে এটা ছিল একটা মিলিটারি কু, যেটা হওয়াটা জরুরি হয়ে গিয়েছিল দেশের কারণে। এখানে কোনো পার্সোনাল শত্রুতা বা কোনো কাউকে পার্সোনালি নিজের কোনো পার্সোনাল মোটিভের কারণে হত্যা করা, এটা কোনো উদ্দেশ্য ছিল না। এটা ছিল একটা মিলিটারি কু, যেটা হওয়াটা খুবই জরুরি ছিল বাংলাদেশকে রক্ষার স্বার্থে, এবং তারা এটা করেছে। আমার বাবা নিঃস্বার্থভাবে, আমার বাবার কথা হচ্ছে যে আমি আমার সবার আগে তো আল্লাহ অবশ্যই, আমি আমার দেশকে রক্ষা করার চেষ্টা করেছি, কতটুকু করতে পেরেছি জানি না, তবে এটা করাটা জরুরি ছিল। এবং আমার দেশের প্রয়োজনে আমার যদি আমি কখনো চান্স পাই আমাকে 100 বার এরকম কিছু করতে হয়, আমি 100 বার করব। তাতে কে কি বললো না বললো, আমাকে কি বললো, এগুলো তো আসলে যখন আমার বাবা জেলে ছিল তখন আমার বাবার সাথে অল্প সময়, আমরা আধা ঘন্টা সময় পেতাম দেখা করায়, অল্প খুব কম মানে কথা হতো, যখন দু একটা কথার মধ্যে এটা হতো যে আমি 100 বার যদি সুযোগ পাই আমার দেশের জন্য কিছু করার, আমি 100 বার করবো। তাতে কে কি বললো আমার কিছু আসা যায় না। তোমরা যদি আমাকে বুঝো আলহামদুলিল্লাহ, তোমরা যদি না বুঝো আমি তোমাদের কাছে ক্ষমা পাচ্ছি। সে পরিবারের কাছে এটাই বলবো যে আমি অনেক কিছু তোমাদের জন্য করতে পারছি না, দিতে পারছি না, কিন্তু আমার দেশের স্বার্থে যদি আমাকে করতে হয় আমি করবো। তো তাদের আমার মনে হয় নতুন প্রজন্মের কাছে আমি এতটুকুই বলতে চাই যে তারা ইতিহাসটাকে ভালো মতো জানার, যেমন ঠাকুর আঙ্কেল, তারপরে মাহবুব ভাই ওনারা আছে, তারপরে পিনাকিদা ওয়াজ অলওয়েজ ভোকাল অ্যাবাউট 15 আগস্ট, সব সময়। পিনাকিদা, আমি ফার্স্ট মানে পিনাকিদার ভিডিও ইনফ্যাক্ট দেখা শুরু করি যে মানে অনেক বছর আগে, যে কি ব্যাপার মানে এই মানুষটা হঠাৎ এই 15 আগস্ট নিয়ে এইভাবে এত স্ট্রংলি কথা বলে, এটা দিয়ে ওনার ভিডিও আমার দেখা শুরু। তো ওনাদের ভিডিওস গুলা দেখলে, এবং কিছু বই আছে যেগুলা মাঝখানে আওয়ামী লীগ সরকার ব্যান করে দিয়েছিল। এই 15 আগস্ট নিয়ে হ্যাঁ, পিনাকিদা, ইলিশ ভাই, তারপর ওনার সময় খুব ভোকাল ছিল। এক্স্যাক্টলি। আমি আরো দু একজন আছে, আমি তাদেরকে মেনশন করতে না পারলে নামটা হঠাৎ ভুলে গিয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পিনাকিদা, ইলিয়াস ভাই সবচেয়ে বেশি ভোকাল ছিলেন। কিন্তু আমি বলবো যে কিছু বই যেগুলা আওয়ামী লীগ সরকার ব্যান করে দিয়েছিল, ওই বইগুলো এখন পাওয়া যাচ্ছে। নট অনলি মেজর ডালিমের লেখা বই, আমি বলবো যে মেজর ডালিমের লেখা বই তো আছেই, তারপরেও কিছু আওয়ামী মাইন্ডেড লোকেরও বই আছে যারা ফ্যাক্টস তুলে ধরেছে। আগের মানুষের মধ্যে ইমান কিছুটা হলেও ছিল, তো যারা কিছু ফ্যাক্টস তুলে ধরেছে ওইসব বইগুলা পড়া। তো এই বইগুলা যদি পড়ে ইয়াং জেনারেশন জানতে পারবে। আর ইয়াং জেনারেশন আসলে জানে, মানে তারা তো এটা আসলে আমি বলবো যে আল্লাহর তরফ থেকে একটা এসেছে আমি বলবো, বিকজ গত এই 15, 16, 17 বছরে যা যা হয়েছে, দ্যাট ইজ মোর দেন এনাফ ফর দ্য ইয়াং জেনারেশন টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি what happened, why it took place, why 15th August took place. অনেক অনেক ধন্যবাদ শেনাজ, আবার আসবো আর একটা রাউন্ড সবার সঙ্গে একটু কথা শুনে নি। মাহবুব ভাই, আমি আপনার কাছে আসতে চাই যে নতুন প্রজন্মর কথা শেনাজ বললেন যে নতুন প্রজন্মকে আসলে আমাদের এই 15 আগস্ট বিপ্লবের ইতিহাস জানানো প্রয়োজন। তো আমি আপনার কাছে যে কোশ্চেনটা আসতে চাই সেটা হলো যে 15 আগস্ট এই বিপ্লব নিয়ে মানে বাংলাদেশের মিডিয়া এবং সংবাদপত্র এবং প্রকাশনা যা বর্তমানে আছে সেটাকে কি এনাফ মনে করেন কিনা, আর পাশাপাশি এটাকে আরও এই 15 আগস্ট বিপ্লবটাকে একদম প্রতিটা নাগরিকের দোরগোড়ায় এটার উদ্দেশ্য এবং এটার পিছনে যে 72 থেকে 75 পর্যন্ত যে দুঃশাসন, এই দুঃশাসনের ইতিহাস এবং এটা নিয়ে আমাদের আর কি কি কাজ করার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? ধর্মরাজ ভাই, আমি একটু সেনাজের কথার সাথে যুক্ত করে কথা বলতে চাই। আমাদের আনোয়ার জাহিদ ভাই, উনি আমারও রাজনৈতিক গুরু, সাংবাদিকতার গুরু, আমাদের ঠাকুর ভাইয়েরও খুব ওস্তাদ, আমার সবারই ওস্তাদ। জাহিদ ভাই তো আসলে অবিভক্ত সাংবাদিক সংগঠনের সে প্রেসিডেন্ট ছিলেন, এবং একজন বলবো যে নিরহংকার মানুষ, লোভের ঊর্ধ্বে ওঠা মানুষ। মন্ত্রী ছিলেন, ঢাকা একটা বাড়ি ছিল না।
আমার একটা প্রোগ্রামে তিনি বলেছিলেন 90 দশকের সম্ভবত 93 সালে প্রেস ক্লাবে উনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন 75 সালে 15 আগস্টের বিপ্লব সম্পর্কে, যে এই যে হত্যাকাণ্ডের কথা বলা হয়, যে এরকম রাসেল টাসেল বলে না, অনেক অনেক কথা বলে, তো মানে আবেগ একটা সৃষ্টি করার পায়তারা করে। উনি তো বলছিলেন যে যদি এটা একটা মিলিটারি কু হয়ে থাকে তাহলে আহ, সেখানে জীবন দেওয়া এবং জীবন নেওয়া রাষ্ট্রের প্রয়োজনে অনিবার্য হয়ে পড়ে। 75 সালে 15 আগস্ট ওই ধরনের একটা ঘটনা ঘটেছিল। আসলেই 15 আগস্টের যারা বিপ্লবী তারা কিন্তু ওখানে গিয়েছিলেন শেখ মুজিব এবং আরো 3-4 জনকে তারা ধরে এনে একটা কিছু করার, যে তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতেছেন বা জনগণের কল্যাণের জন্য কাজ করতেছেন, রাষ্ট্রকে একদম ম্যাসাকার করে ফেলতেছেন এসব বিষয়ে। তখন ওখান থেকে পাল্টা যখন গোলাগুলি হলো, সেই গোলাগুলির জবাবেই কিন্তু এগুলো হয়ে গেছে। মূল কথা হচ্ছে যে 75, আমি আমি পার্সোনালি ম্যানেজার্স বলি যে মানে হত্যাকাণ্ডের পক্ষে আমিও না, কিন্তু ওই যে বিপ্লব যখন হয় তখন কিন্তু জীবন তো একদম অনিবার্য হয়ে পড়ে। 24-এ কিন্তু সেটা হয়েছে। 24-এ কিন্তু হয়েছে, শেখ হাসিনা 2000 মানুষকে মেরে ফেলছে। সেখানে যদি বিদ্রোহী মানে বিপ্লবীরা যদি সেখানে যদি 2-4 পুলিশ মেরে ফেলে বা 2টা আওয়ামী লীগের ধরে যদি পিটায় মেরে ফেলে, সেটাকে আপনি একদম ফলো করে ধরবেন? আর 2000 মানুষ জীবন চলে গেল ধরবেন না? যে ঠাকুরবা বললেন যে জাসদের 30,000 সৈনিককে মারলো, তারা সব মুক্তিযোদ্ধা ছিল। কেন মারলো? কারণ ফেসিবাদকে তারা ওন করতো না, তারা ফেসিবাদের বিরুদ্ধে তারা ভয়েস রেস করার কারণে তারা মেরে ফেলছে। সুতরাং 71 সালের 16 ডিসেম্বর ঢাকার যে রেসকোর্সে যে সারেন্ডার হয়েছিল, ওটা আমাদের বিপ্লবটা ব্যাহত, আমাদের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধটাকে ব্যাহত হয়ে গিয়েছিল। সেই বেহাত মুক্তিযুদ্ধটাকে ফিরিয়ে এনেছিল 15 আগস্টের বিপ্লবীরা। আপনি যেটা বললেন যে এখন বইপত্র বা এখানে যে চর্চা হচ্ছে, সেই চর্চাগুলি আরো বাড়ানো দরকার কিনা, অবশ্যই। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন রাজা ভাই, মানে যারা ওন করবে, যারা ধারণ করবে, তারাই কিন্তু এটাকে আড়াল করার চেষ্টা করছে। 15 আগস্টের মানে বেনিফিশিয়ারি যারা, তখন তো বিএনপি সৃষ্টি হয় না, বিএনপি আরো অনেক পরে সৃষ্টি হয়েছে, কিন্তু মুসলিম লীগ, জামাত ইসলামী, অন্যান্য ইসলামী দলগুলো যারা ছিল, তারা যেভাবে ভয়েস কথা ছিল তারা কিন্তু করেনি। কিন্তু 15 আগস্টের এই মহানায়করা তারা কিন্তু দেশের বাইরে অবস্থান করেছেন, করার পরও তারা কিন্তু থেমে থাকেননি। মেজর ডালিমের অনেকগুলো বই আছে, আমি একটা বই কাপড় যে যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এই বইটা আমাদের প্রত্যেকটা ছেলের পড়া দরকার। তবে হ্যাঁ, একটা জিনিস আসার কথা, গতকালকে 32 নম্বরে মেজর ডালিমের ভাষণ যারা প্রচার করলো, তারা তো আওয়ামী লীগ বিএনপি না, তারা বিএনপি জামাত না, তারা বাংলাদেশের নতুন প্রজন্ম যারা তাদেরকে ধারণ আবিষ্কার করে ফেলেছে। সুতরাং যেটা শেনাজ বললো যে আমাদের সন্তানরা, বর্তমান প্রজন্ম, তারা ড্যামেজ স্মার্ট, অবশ্যই তারা ড্যামেজ স্মার্ট, তারা পড়াশোনা করে, তারা শুধু মোবাইল নিয়ে বসে থাকে না, এটা তারা 24-এ দেখেই দিয়েছে। সুতরাং আমি মনে করি যে 15 আগস্টকে নিয়ে আমরা যে যেখানে থাকি না কেন আমাদের চর্চা করা উচিত। আমার মনে হয় ডক্টর তাজমুল হোসেনের সময় এক ভদ্রলোক ছিলেন, উনি এগুলি নিয়ে কিছু কাজ করতেন। উনি চলে যাওয়ার পরে কিন্তু এগুলো নিয়ে আর তেমন কাজ হয় নাই। আমি মনে করি আমরা যারা বেঁচে আছি, আমরা যারা লিখতে পারি, বলতে পারি, আমরা পৃথিবীর যেখানে থাকি না কেন আমাদের ভয়েস রেস, যে কলম লেখা, একটা বই লেখা, একটা গল্প লেখা, একটা কবিতা লেখা 15 আগস্টের প্রশ্নে, এরকম ধীরে ধীরে করলে কি হবে, আগামী প্রজন্ম এটাকে জানবে, বুঝবে এবং এটাকে ধারণ করবে। আমি যেটা বলি যে 15 আগস্টকে নিয়ে আগামী 1000 বছর পরও কিন্তু একটা গবেষণা হবে, যে 15 আগস্টের মধ্য দিয়ে মানে ভারতের যেই একটা নষ্ট চিন্তা ছিল, সেই নষ্ট চিন্তাকে তারা কিন্তু প্যাকেট করে দিয়ে একটা স্বকীয় বাংলাদেশ আমাদের সামনে উপস্থাপন করেছিল। সুতরাং এই বেল্টে যারাই বিপ্লবের কথা বলবে, যারাই সংগ্রামের কথা, লড়াইয়ের কথা বলবে, তারা 15 আগস্টকে মিস করবে, এই বিপ্লবীদেরকে স্মরণ করবে, ইতিহাসকে ধারণ করবে। রাজা ভাই, অনেক ধন্যবাদ ঠাকুর ভাই। আপনার কাছে একদম শেষ প্রশ্ন, সেটা হলো যে বাকশাল গঠনের মাধ্যমে বাংলাদেশ আসলে কি রাজনৈতিক সংকটে পড়েছিল? আমি এটার পক্ষে একটা মানে কথা একটু বলতে চাই। সেটা হলো যে তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবকে বলেছিলেন বাকশাল গঠনের পরে যে আপনি কিন্তু এক্সিটের কোনো পথ কিন্তু রাখেন নাই, মানে বিপ্লব কিন্তু অনিবার্য। এই কথাটা কিন্তু কোট আনকোট, এটা কিন্তু এই নেতা ও পিতা বইতে তাজউদ্দিনের মেয়ে উল্লেখ করছে যে বাকশাল গঠনের পরে শেখ মুজিবকে তাজউদ্দিন বলেছিলেন যে আপনি বের হয়ে যাওয়ার, অর্থাৎ রাজনীতিক পরবর্তী নির্বাচন এবং অন্যান্য সবকিছুর পথ কিন্তু রুদ্ধ করে দিলেন এই বাকশাল গঠনের মাধ্যমে। সো এটা একটা জাস্ট আমি পয়েন্টস আপনাকে বললাম এই কারণে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। সেটা হলো যে বাকশাল গঠনের পরে বাংলাদেশ, তখনকার বাংলাদেশ একটা বড় রাজনৈতিক সংকটে পড়েছিল, যেটা শেখ মুজিবের মাথামোটা থাকার কারণে তার পক্ষে বোঝা সম্ভব হয় নাই।
এবং যার ফলশ্রুতিতে আজকের তখনকার এই 15ই আগস্ট তৈরি হয়েছিল, এটা একটা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আন্তর্জাতিক গণমাধ্যমে 15ই আগস্টের ঘটনার আমরা অনেকগুলো ভিডিও এখন দেখি। এর বাইরে আপনার কাছে আর মানে কোন ধরনের প্রতিক্রিয়ার স্টক আপনার জানা আছে, ইতিহাস জানা আছে? কথাটাকে যদি আপনি সহজভাবে নেন, অনেক আলোচনা আছে, এটা তো 1-2 মিনিট বা 1 ঘন্টা 2-4 দিনে আলোচনা হবে না। 1975 সালে 15ই আগস্টের পর চিত্র বিমানবন্দরে তৎকালীন পার্লামেন্টের স্পিকার জনাব মালেক উকিল সাংবাদিকদের বলেছিলেন, ব্রাউনের বিধান। বাংলাদেশে বাংলাদেশে ফ্রাউনের পতন হয়েছে। তার ফ্রাউন শব্দটা আমরা জানি, ফ্রাউন শব্দটাকে কোন অর্থে ব্যবহৃত হয় এবং ফ্রাউনের পতন কিভাবে হয়েছিল, এই কথাটা বললেন মালেক উকিল, পার্লামেন্ট স্পিকার, যে পার্লামেন্ট আসলে শেখ মুজিবুর রহমানই করে গেছিলেন। তাহলে এই যে ফ্রাউনের পতনের, দেখা গেল যে ফ্রাউনের পতনের যেমন সব রাস্তা বন্ধ হয়ে গেছিল, মুসা আলাহিসাল্লামের সাথে সাথে কি করলো, তিনি পা পেরিয়ে গেলেন, তিনি নীল নদী ডুবে মারা গেলেন। তাহলে এই যে মৃত্যুটা অবধারিত ছিল, যখন আপনি দ্বার বন্ধ করে দেন, গাছের মাথায় উঠে যদি তার নিচে নামার সমস্ত শাখাগুলো আপনি কাটতে কাটতে উপরে ওঠেন, তখন আপনি নিচে নামার আর কোনো রাস্তা থাকবে না। হয় গাছ নিয়ে উপরে পড়তে হবে, অথবা আপনাকে জাম্প করতে হবে, মধ্যবর্তী কোনো রাস্তা থাকে না। এখন যে কথাটা আমি বলি যে বাকশালটা আসলে কি ছিল, আমরা এই যে বলি যে বাংলাদেশের মুখের কথা বন্ধ করা ভাষা, আসলে ব্যাপারটা কি, ভারতের নিজ দেশে কিন্তু এই ব্যবস্থা নাই, কিন্তু ভারত বাংলাদেশের জন্য এটা সাজেস্ট করলো কেন? কারণ সে মনে করছিল বাংলাদেশের মানুষকে যদি কথা বলা বন্ধ না করা যায়, তাহলে ভারতের দাদাগিরি বন্ধ করা যাবে না, এটা বলবেই। এবং পার্লামেন্ট যে কোনো ফর্মেই থাক, আপনি দেখেন যে গত 3টি নির্বাচনের পার্লামেন্ট দেখেন, সর্বশেষ পার্লামেন্টটাতে কি হলো, সর্বশেষ পার্লামেন্টে নির্বাচন তো দূরের কথা, সোরা সালবানি, কারাবাড়ির এইটা সেইটা, দুনিয়ার যত আজে বাজে জিনিস কাহিনা পার্লামেন্টে ঢুকানো হলো। তাদের আলটিমেট টার্গেট ছিল যে যদি তারা সময়টা অতিক্রান্ত করতে পারতো, তাহলে তারা কি কাজটা করতো, ওই কাজটাই করতো যে কাজটা আর দ্বিতীয়বার পার্লামেন্টে করার দরকার হতো না। অর্থাৎ সিকিম বলেন, ভুটান বলেন, বা করদার্য বলেন, বা নিয়ম নীতি বলেন, যা কিছু বলেন। দেখেন, আমরা কিন্তু অনেক কথা বলি, কিন্তু আমরা ইতিহাসের সাথে শরণাপন্ন হই না। সেই 1203 লক্ষণ সেন বাংলা ছেড়ে পালিয়েছিল না ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির ভয়ে? এই ভয়টা তার মনে কেন আসছিল? 100 বছরের ব্রাহ্মণ্যবাদী শাসনের ফলে বাংলার মানুষ এতটাই ক্ষুব্ধ ছিল যে লক্ষণ সেনকে পালিয়ে যেতে হয়েছিল। ইখতিয়ার উদ্দিন আসছে এই কথা শুনি, যুদ্ধ করেন ইখতিয়ার উদ্দিনের সাথে, 17 জন সৈনিক নিয়ে তার প্রথম বাহিনী হিসেবে ইখতিয়ার উদ্দিন ঢুকতেছে, এই কথা শুনেই নদীপথে পালিয়ে গেছে। তাহলে তার মানসিক অবস্থাটা কি? কতশো বছর পরে আবার আওয়ামী লীগ প্রধান পালিয়ে গেলেন। ইতিহাস, আপনি বলছেন 15ই আগস্ট, 15ই আগস্ট তো 15ই আগস্টের আগে ছিল না, 15ই আগস্ট এই মধ্যেই আসছে। 15ই আগস্টের কথাটা যখন আমরা বলি, তখন আমরা কিন্তু ওই কথাটা বলি যে 15ই আগস্টের আগে যে কথাটা আপনি আমাকে জানতে চাচ্ছেন, যে বাংলাদেশটা কি ছিল, রুশ ভারত অক্ষশক্তির তাবেদার রাষ্ট্রে পরিণত হয়েছিল। যদি খুব পলিটিক্যালি কথাটা বলা যায়, তাহলে রুশ ভারত অক্ষশক্তির তাবেদার রাষ্ট্রে পরিণত হয়েছিল। মাহবুব একটা কথা বললো যে 75 সালের পরে বাংলাদেশে স্বীকৃতি দিল প্রধান দুটি দেশকে, চীন এবং সৌদি আরব। তাহলে চীন, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং গণতান্ত্রিক বিশ্ব, তারা কিন্তু বাংলাদেশকে অবজার্ভ করছিল বাংলাদেশে একটি স্বৈর শাসকের দেশ হিসাবে। শুধুই যে তলাবিহীন ঝুরি, শুধুই যে ত্রাণের সম্পদ লুট করা, গাফফার চৌধুরী লিখেছিলেন যে বাংলাদেশের ত্রাণের মাল কলকাতার ফুটপাতে বিক্রি হয়, কেমনি কিভাবে এই এই সীমান্ত অতিক্রমে গেল? শেখ মুজিবুর রহমান নিজেই তো বলেছিলেন যে গাজী আমার কম্বলটা কই, এত কম্বল আসলো আমার কম্বলটা কই। তিনি আরো বলেছিলেন
সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তাহলে এই যে চিত্রটা, এটা দুনিয়ার মানুষের বলার দরকার নাই। বাংলাদেশে যারা শাসন করছেন, বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন, তারাই তো জানতেন বাংলাদেশের চোরের দল, চাটার দল, মানে স্মাগলারের দেশ, এই কথাগুলো সেই মেনসুর মিয়ার কাহিনী, ইত্তেফাকে যারা ছাপছিলেন, দেখেন যে সীমান্ত। তাহলে এই যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি, এই চিত্রই কিন্তু সারা দুনিয়াতে বাংলাদেশকে তুলে ধরেছিল। এটি ফ্যাসিবাদী শাসনের কারণে। যখন ফ্যাসিবাদের পতন হলো, গণতন্ত্র উন্মুক্ত হলো, সারা গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশ পক্ষপাতিত্ব ভালো মন্দ যাই থাক, এটা নিশ্চিত যে বাকশালের পতন হয়েছে মানে, ফ্যাসিবাদের পতন হয়েছে মানে গণতন্ত্রের পক্ষে বিজয় সূচিত হয়েছে। এই বিজয়কে অবশ্যই দেখার দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। অনেকেই বলছেন যে এইটা হত্যা, এইসব কথাগুলো আছে, কিন্তু আপনি যদি বিবেচনা করেন যে ঘটনাটা কি আসলে ব্যক্তি না সামগ্রিক, না কোন প্রেক্ষাপটে আপনি দেখছেন, তখন আপনাকে জিনিসটা আউটলুকটা পাল্টে যাবে। অর্ধ গ্লাস পানিকে পূর্ণও বলতে পারেন, শূন্যও বলতে পারেন। আমাদের অসম্পূর্ণতা নানা জায়গায় আছেই, কিন্তু একটা কথা তো আমাকে মানতেই হবে যে বাংলাদেশে বাকশাল গঠনের পরে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তনের আর কোন রাস্তা যে ছিল না, এটা সারা দুনিয়া জানত। সুতরাং বাকশালের পতনের পরে সারা দুনিয়া বাংলাদেশে গণতান্ত্রিক বিশ্বে প্রবেশ করলো, বাংলাদেশে গণতন্ত্রের উন্মেষ হলো, বাংলাদেশে যে গণতান্ত্রিক শক্তির উদ্ভব হচ্ছে, এই কথাটা তো তারা দেখেছে। 15 আগস্ট শুক্রবার ছিল, সকাল শুক্রবার ছিল, সেদিনের বাইতুল মোকাররমে লক্ষ লক্ষ মানুষের জনতা সারা দুনিয়া দেখেছে না, যে মানুষ সেদিন কিভাবে নাজার দিবস পালন করেছে। বাইতুল মোকাররমের ইমাম সেদিন কুলিল্লাহুম্মা পড়েছেন, যে সে আয়াত দিয়ে তিনি সেদিন জুমার নামাজ পড়িয়েছিলেন। তো মানুষ তো দেখেছে, এই যে মানুষের দেখাটাই কিন্তু সারা দুনিয়া তুলে ধরেছে। এর মধ্যে কোথাও কোথাও ভারতীয় কাগজগুলো, ওই দিন ভারতের জাতীয় স্বাধীনতা দিবস ছিল, রাশিয়ান কাগজগুলো তারা অন্যভাবে দেখেছে, তারা তাদের মতো, কারণ তাদের কিরানকের পতন হয়েছে, কিন্তু গণতান্ত্রিক বিশ্ব এটিকে দেখেছে তাতে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হিসাবে, বাংলাদেশের গণতন্ত্রের সম্ভাবনা হিসাবে। এই সম্ভাবনাটা কতটা কার্যকর হয়েছে, কতটা হতে পারে নাই, কতটা এখন হচ্ছে, কতটা পরে, সেসব আলোচনাগুলোকে অসম্পূর্ণ বলা যাবে না। কারণ আপনাদের দেখেন যে 1975 সালের পরে, জিয়াউর রহমানের পরে, বেগম জিয়ার পরে আবার বাংলাদেশে কিন্তু এরশাদ সাহেবের আমলে সেই একদলীয় সামরিক শাসন হয়েছে। অনেকে বলেন যে এটা সামরিক অভ্যুত্থান, কিন্তু 15 আগস্টের পর তো দেশে কোনো সামরিক শাসন হয় নাই, দেশে কোনো সামরিক অধিকর্তা ক্ষমতা গ্রহণ করে নাই, গণতান্ত্রিক ব্যবস্থায় আঘাত করা হয় নাই। ব্যক্তির পতন হয়েছে, কিন্তু গণতন্ত্রের পতন হয় নাই। তাহলে ব্যক্তির পতনের জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এক্স্যাক্টলি। আর আর এরশাদ সাহেবের আমলে দেখেন গণতন্ত্র হত্যা করে ব্যক্তি শাসন কায়েম করা হয়েছে। গণতন্ত্রের ব্যক্তি হিসেবে আওয়ামী লীগ, শেখ হাসিনা ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করে ব্যক্তি শাসনকে কায়েম করেছে। পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। 1975 সালে ব্যক্তির পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র টিকে ছিল এবং গণতন্ত্রকে সমুন্নত করা হয়েছে। যদি সেটা না করে সেদিনের যাদেরকে আমরা মনে করি, ফারুক সাহেব, রশিদ সাহেব, আরো যারা ছিলেন, তারা তো সেদিন গিয়ে নিজেদেরকে প্রেসিডেন্ট ঘোষণা করতে পারতেন। যেমন ভাবে মনে করতেন যে এখন বাংলাদেশে আমরা শেখ মুজিবুর রহমানের পতন হয়েছে, এখন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট। না, কই সে কাজটা তো করেন নাই, বরঞ্চ তাদেরকে ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, তারা সেটাও মেনে নিয়েছেন। আপনি যে কথাটা বলেন, আপনি যখন নির্দয় ভাবে কথাটা বলেন যে এটা আসলে বিষয়টা হচ্ছে গণতন্ত্র এবং ব্যক্তি। 15 আগস্টকে ঘটনা করে বিচার হয়েছে একজন ব্যক্তি হত্যা, কিন্তু গণতন্ত্র হত্যার তো বিচার হয় নাই। গণতন্ত্র হত্যার তো বিচারটা হওয়া জরুরি ছিল, যে তাহলে কি হবে, ধরে নিলাম যে এটা হত্যা, কিন্তু তাহলে গণতন্ত্রকে হত্যা করার অধিকার রাখতে গেলে কোনো ব্যক্তির সাথে কি করেন, ফারুক সাহেবের, করেন রশিদ সাহেবের, এদের কোনো ব্যক্তিগত বিরোধ ছিল? কোনো কিছু বিরোধ ছিল না। অত্যন্ত সম্ভ্রান্ত এবং তুর্কি মুসলিমের বংশধর ছিলেন করেন ফারুক সাহেব। তার সৈয়দ নামের সৈয়দ না, ফুলতলা তালতলার সৈয়দ না, অরিজিনাল সৈয়দ ছিলেন তিনি। তার রক্ত ধারার মধ্যে অরিজিনাল রক্ত ধারা ছিল। সুতরাং কথাটা যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে মূল চিত্রটা হচ্ছেই যে বাংলাদেশে এখন পর্যন্ত লড়াইটা হচ্ছে গণতন্ত্র ভার্সাস ফেসিবাদের। আমরা ফেসিবাদের পক্ষে যারা, তাদের একটা দল, যারা গণতন্ত্রের পক্ষে তারা একটি দল, কিন্তু গণতান্ত্রিক শক্তিগুলো বাংলাদেশে গণতন্ত্রের যে ফাদার 15 আগস্ট, এটাকে তারা মানতে রাজি না।
তারা এখানে এসে একটা মসলা খোঁজেন, তত্ত্ব দেন। দেখেন আলটিমেটলি এটা একটা ইন্ডিভিজুয়াল হত্যাকাণ্ড, মানুষ মারা ইসলামের নিষেধ আছে, সুতরাং এই প্যাচটা ধৈর্য তারা কথা বলেন। তো যদি সেটা হয় তাহলে তো আপনার বলা উচিত যে আসেন আমরা সবাই মিলে এইটার জন্য দুঃখ প্রকাশ করে বাকশাল গঠন করি, কারণ এর ভুল হয়েছে। ভুল শুদ্ধের পথটা কি, কাফফারাটা কি? কাফফারা হলো দেওয়া, মাসুল দেওয়া, তাহলে সেই মাসুলটা দেন। আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু আমরা 15ই আগস্ট অবদান স্বীকার করি না। একটা বড় কারণ যে 15ই আগস্টের যারা সাথে ছিলেন তাদের আসলে এখন মিডিয়া নাই, তাদের রাজনৈতিক দল নাই, তাদের লগে লবিং নাই, তাদের সাথে। আর তারও চেয়ে বড় কথা হচ্ছে, বাবুর সাহেব একটা কথা বলতেছিল, ওই কথাটা আরো অনেকভাবে বলা যায়। তারও চেয়েও বড় কথা হচ্ছে যে তাদের মধ্যে যারা প্রকৃতপক্ষে ভারত বিরোধী ছিলেন তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশে একটি ভারত বিরোধী আধিপত্যবাদ বিরোধী রাজনীতি প্রতিষ্ঠিত হোক, এই কাজটা ভারত চান না। চান না বলেই তার যে মিশন, সেই মিশনটা নানা দলে নানা ভাবে বিভক্ত করা আছে। ওই একটা জায়গায় এসে তারা বলেন যে না দেখেন সবই ঠিক আছে, বাট তবুও বুঝতে হবে এটা একটা হত্যাকাণ্ড। এই যে বাট বলে একটা কথা তারা যুক্ত করে দিয়ে তারা মূল জিনিসটাকে আড়াল করে নিতে চান। আসলে ব্যাপারটা তা না। সারা দুনিয়াতে আপনার মার্কিন ডকুমেন্টে কি বলছে 15ই আগস্ট সম্পর্কে, তারা তো এই ঘটনাকে তারা কিভাবে দেখছে। তো এই যে আমরা যে ঘটনাগুলোকে যদি দেখি তাহলে আমরা, আপনি কথায় কথায় আমরা বলি আমেরিকা পাকিস্তান এইসব নানান কথা বলি, তো পাকিস্তান যদি গোলমাল হয়ে থাকবে তাহলে 47 সালের বা বিভাজন ভুল হবে কেন, ভুল হবে না কেন? আপনি তো বাংলাদেশ বলতে যেটা বলছেন এটা 47-এর পাকিস্তান। আপনি যে বাংলাদেশের লড়াই করছেন 47-এর পাকিস্তান, পুরো পাকিস্তানের ম্যাপ দিয়া, এটা তো বাংলাদেশের উড়িষ্যার ম্যাপ না, এমনকি 1905-এর বঙ্গভঙ্গের ম্যাপ না। এটা 1947-এ যে পাকিস্তান হয়েছিল সেই পাকিস্তানের বাংলাদেশের ম্যাপ নিয়ে মুক্তিযুদ্ধ করছেন। তখন আপনার এটা মনে ছিল না যে এটা পাকিস্তানের ম্যাপ? এটা তো পাকিস্তানের ম্যাপ। তো তাহলে পাকিস্তান ছিল, তার সাথে আমার বিরোধ ছিল, এবং 1947 সালের যে পাকিস্তান হয়েছে তার জন্য 40-এর লাহোর প্রস্তাব ছিল। বাংলাদেশের জন্য কোন প্রস্তাব আছে? বাংলাদেশের জন্য কোন প্রস্তাব আছে যে আমরা বাংলাদেশ করার জন্য যুদ্ধ করলাম? প্রবাসী সরকার যুদ্ধ শুরু হওয়ার পরে ঘোষণা দিচ্ছেন, কিন্তু বাংলাদেশ করা হবে এরকম কোন ম্যান্ডেট আমরা যখন আলোচনা হয় তখন লাহোর প্রস্তাবের কথা বলি। লাহোর প্রস্তাবে স্টেটস কথাটা আমরা বলি, স্টেটস এর সূত্র ধরে যদি আপনি করতেন তাহলে কনফেডারেশনে যেতেন। তাহলে যুদ্ধ গেলেন কেন? তাহলে 70 সালের এত ঘটনা কেন ঘটলো? কাজে এই যে রাজনৈতিক দলিলগুলো, এই রাজনৈতিক দলিলগুলো আমাদের কাছে পরিষ্কার না। আমাদের প্রজন্মকে যে কথাটা আপনি বলছেন, কথাটা হচ্ছে, কথাটা আমাকে জিজ্ঞেস করেন নাই, তবু আমি বলছি, আমাদের যারা সন্তান, আমাদের যারা উত্তরাধিকার, যারা দেশকে বারবার গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে নামে ব্যর্থ হয়, আবার নামে ব্যর্থ হয়, আবার নামে, তা না করে যদি এই ধারাবাহিকতা রক্ষা করতে হয় তাহলে আসলে বেছে নেওয়া দরকার যে আধিপত্যবাদী শক্তির পক্ষ এবং বিপক্ষ শক্তি কারা, এটা খুব স্পেসিফিক ভাবে নিতে, এবং তার মানদণ্ড হওয়া উচিত কে 15ই আগস্ট মানে, কে 15ই আগস্ট মানে না। এটা যদি আপনি ধরে নেন তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ এই লোকগুলো 15ই আগস্টে এখন যারা কথা বলতেছেন, আমি এই সকল আলোচনা যাব না। আমি শুধু বলতে চাই যে 15ই আগস্ট একটি সুনির্দিষ্ট ঘটনা, যার মাধ্যমে বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত এবং ফ্যাসিবাদ মুক্ত করার রাজনৈতিক অঙ্গীকার ঘোষণা করা হয়েছিল, এবং তারা সেটা করেছিলেন ক্ষমতায় না গিয়ে। এটা তাদের মহানুভবতা এবং বাস্তবতা যে তারা ক্ষমতায় যান নাই। ক্ষমতায় যান নাই বলে আজকে তাদেরকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে পাচ্ছেন না। তাদের কোন দল, যদি তারা ক্ষমতায় যেত তাহলে আপনারা একটা প্রেসিডেন্ট দেখতে পাইতেন যে প্রেসিডেন্ট অমুক, প্রেসিডেন্ট তমুক। কিন্তু এইটা কারণ না, আসল কারণ হচ্ছে মূল ঘটনা এটা তো বারবার ব্যাক করবে। এই 24-এ ব্যাক করছে, আবার এই 24 ফেল করেছে, আবার আরেকবার হয়তো 25 হবে। এটা ঘটতেই থাকবে, কারণ যতক্ষণ পর্যন্ত একটি শক্তিশালী বাংলাদেশ গঠন করে ফেসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। এইটা যে কোনো ভাবেই আপনি বলেন, হ্যাঁ এটা সংগঠন থাকলে ভালো, যেমন একটা কাগজ ছিল আগে মিল্লাত, সেটা যদি শক্তিশালী থাকতো, একটা দল যদি শক্তিশালী থাকতো, যারা কথা বলে তাদের যদি সংগঠিত রূপ থাকতো। আপনারা কথা বলছেন বিদেশ থেকে, আমরা কথা বলছি বাংলাদেশ থেকে। সরকার পরিবর্তন হলে যার যার পাশায় লাথি দেয়, কে কোথায় ঘুমায়, কে কোথায় চলে যায়, কারো খবর থাকে না, উপায় নাই কিছু, প্রত্যেকে তো ঘর্ষণ ঘর্ষণ। আমরা হয়তো কোনো ক্রমে বেঁচে আছি, নাও থাকতে পারতাম। ঘটনা হচ্ছে যে এই জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে সিঙ্ক্রোনাইজেশন দরকার। আমাদেরকে হিপোক্রেসির পরিবর্তে উদার মন নিয়ে বিশ্লেষণ করা দরকার, বাংলাদেশের জন্য কোনটা ঠিক, বাংলাদেশের জন্য কোনটা ঠিক না। তাহলেই কিন্তু প্রকৃতপক্ষে আমরা এর সঠিক যে মূল্যায়নটাও পাবো। ভুল ত্রুটি সবখানেই থাকবে,
প্রত্যেক কাজেরই কিছু ত্রুটি আছে, কিন্তু আমাকে দেখতে হবে ইতিবাচক পয়েন্ট কোনটা, কোনটা বড় ধরনের আমাদের অ্যাচিভমেন্ট, সেটাকে সাথে নিয়েই ভুলগুলোকে ক্ষমা করে বা ভুল হয়ে থাকলে সেজন্য নিজেদের মধ্যে অন্য আলোচনা করে মৌলিক স্বার্থটাকে আমাদের আগানোর দরকার। দেখি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশের স্বাধীনতার পরে 15ই আগস্ট ছিল তার প্রথম মাইলস্টোন, যাকে আমাদের মেনে নিয়েই এগোনো উচিত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ঠাকুর ভাই, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি দিলেন, বিশেষ করে আমাদের এখনকার নতুন প্রজন্মের উপরে। দ্যাট মিনস আমাদের একটা কনসুলেটেড একটা ডিসিশন এসে পৌঁছাতে হবে যে কে সার্বভৌমত্বের পক্ষে, কে বিপক্ষে, কে ফ্যাসিবাদের পক্ষে, কে। দ্যাট মিনস আমাদের শত্রুকে চিহ্নিতকরণ, যে কথাটা যে আমাদের এই সার্বভৌমত্বের শত্রুটা কে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আমি শেহনাজ রশিদ খান, আপনার কাছে একদম শেষ যে প্রশ্নটা করতে, সেটা 15 আগস্টের ঘটনা যদি না ঘটতো, আপনার কি মনে হয় যে আজকের আপনি যে বাংলাদেশে আছেন সেই বাংলাদেশে থাকতেন? জাস্ট ছোট করে, 15 আগস্ট যদি না ঘটতো। অবশ্যই না, অবশ্যই না। আমি মানে মুরব্বীদের যে বিশ্লেষণ, ওটার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে অবশ্যই থাকতাম না। এই যে বাংলাদেশে যে সিকিমের মতো একটা রাষ্ট্র থাকতো, আমরা ডিপেন্ডেন্ট থাকতাম, আমাদেরকে যেভাবে চালাতাম ওইভাবে চলতাম, আমরা যেভাবে বলতো, যেটা যেটা যে মুরব্বীরা যেভাবে বলে ওইভাবেই থাকতাম। এটা তো আসলে মানে গত কয়েক বছরেও দেখা গেছে যে কিভাবে আমরা ছিলাম। আমি পার্সোনালি কোনো শারীরের মেয়ে হিসেবে আমার উপর দিয়ে যে সাফারিং দিয়েছে, আমি ওটাকে কাউন্ট করছি না। আমি ওটাকে ছাড়া আমি বলছি যে আজকে 24টা কেন হলো, গত বছর যে বিপ্লবটা হলো, এখানে বাচ্চাগুলা যেসব ছেলেপেলেরা আসছে, যে বয়সগুলো দেখেন, এরা কিন্তু মানে জানের কোনো ভয় নেই, এবং যখন বিপ্লব হয় এইভাবেই হয়, তারা জান, এবং এরা কেউই আমার মনে হয় না নিজেদের কোনো স্বার্থ যে কালকে আজকে আমি দেশটা চেঞ্জ করে কালকে আমি যে ক্ষমতায় বসবো, যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে আমার মনে হয় না এরাও ওই চিন্তা করে আসছে। প্রত্যেকে কিন্তু জীবনটাকে আল্লাহর কাছে উৎসর্গ করে দিয়ে আসছে, দেশের জন্য যুদ্ধ করতে যাব। আর বাংলাদেশের মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ, তারা কিন্তু হিংসাত্মক না, কিন্তু তারা ভীতুও না। যখন সময় আসে বাংলাদেশের মানুষ কিন্তু রাস্তায় নেমে আসে, এটা গত বছরই আমরা আবার দেখলাম যে আসছে। হয়তো এবার একটু টাইম লাগলো, কিন্তু আসছে। কিন্তু বাংলাদেশের মানুষ ছেড়ে দেয় না, নিজের দেশের প্রতি প্রত্যেকের ওই ভালোবাসাটা আছে। তো আমার মনে হয় না আমি নিজেকে এখনো এইভাবে যে কথা বলতে পারছি ওইভাবে বলতে পারতাম। তো এখন আল্লাহ যা করে ভালোর জন্য করে, আলহামদুলিল্লাহ। 15 আগস্ট থেকে শুরু হয়ে আসছে, তারা হয়তো তাদের গোলটা অ্যাচিভ করতে পারেনি, হবে ইনশাল্লাহ, সামনে হবে। আপনি এই 15 আগস্টের এই বিপ্লবীদের সন্তান হিসেবে কি ধরনের সাফারিংস গত 17 বছরে ভোগ করেছেন, এই প্রসঙ্গ নিয়ে আমরা আগামীতে আরেকটা সেগমেন্ট করব। আপনি থাকবেন, তারপরে আমাদের ছেলে থাকবে, তারপরে এর আমাদের রশিদ ভাইয়ের মেয়ে উনিও থাকবেন। সো আমরা আপনাদেরকে নিয়ে, আপনাদের বিপ্লবীদের সন্তানদেরকে নিয়ে আমরা একটা সেগমেন্ট করবো ইনশাল্লাহ। সো সে পর্যন্ত ভালো থাকবেন। মাহবুব ভাই, সেম প্রশ্নটা আপনাকে করতে চাই আর কি, যে 15 আগস্ট না থাকলে আসলে কি আমরা আজকে বাংলাদেশি মাহবুব হুসাইন হিসেবে আপনি কথা বলতে পারতেন কিনা? এবং এটা একদম শেষ কোশ্চেন আপনাদের। ধন্যবাদ রাজা ভাই। আমি তো আজকে খুব সমৃদ্ধ হয়েছি, কারণ ঠাকুর ভাই তো, আমি যখন তরুণ ছিলাম ঠাকুর ভাই ওস্তাদ আমরা ভয় পেত ঠাকুর ভাই। ঠাকুর ভাই যেভাবে মিলাতে ঢুকতো, খুব হ্যান্ডসাম মানুষ ছিল ঠাকুর ভাই, মানে খুব হোন্ডা চালাতো, হেলমেট, একদম ব্যতিক্রম ধরে মানুষ ছিল ঠাকুর ভাই। তো ঠাকুর ভাই কাছ থেকে মানুষ আজকে জানলাম, আমি সমৃদ্ধ হলাম, এবং আমি মনে করি এটা আমার আমৃত্যু কাজে লাগবে। আমি একটা ঘটনা বলে আমি বক্তব্য শেষ করবো। 1975 15 আগস্ট আমাদের বাসা তখন মালিবাগে, 219 মালিবাগ। আমার বাসার পিছনে মেজর ডালিমের বাসা, ঠিক তার পাশে হচ্ছে জাস্টিস সুবাহান, যিনি আওয়ামী লীগের আজীবন আমৃত্যু অ্যাডভাইজারি বডির সদস্য ছিলেন। আমার দাদির নামে 40। বাবা গেলেন গাবতলী হাটে গরু কিনতে ফজর পড়ে, উনি ফিরে আসলেন, এসে ঢুকছেন আর বলছেন যে গরু কেনা হলো না। আমার মা বললো কেন? তো উনি বলতে বলতে রেডিও ছাড়লেন। আমি রেডিওর ভাষণ শুনছিলাম, আমার কানে এখনো বাজে ডালিম ভাইয়ের সেই ঐতিহাসিক ভাষণটা বাজছিল, এবং খুব সাউন্ড দিয়ে বাবা রেডিও বাজাচ্ছিলেন। এই রেডিওর শব্দ শুনে পাশের বাসা থেকে জাস্টিস সুবহান, অর্থাৎ অনেক বড় বাসা, প্রায় ওনাদের বাড়িটা, দুই ভাইয়ের বাড়ি তো, আই থিঙ্ক সো 2-3 একরের জায়গার বাড়িটা, এত বড় বাড়ি, খুব আম বাগান ছিল। উনি সেই আম বাগানের মধ্যে দৌড়ে এসে বলতেছে যে বাবাকে বলতেছে, কাঞ্চন বাবা কি হলো? বাবা বললো যে এরকম শেখ মুজিবকে মেরে ফেলছে। উনি বলছেন যে বেটা খুব বেশি বেড়েছিল। হুম হুম। আমি এই হচ্ছে সিনারিও, যেটা ডালিম ভাই কি বলে, আমাদের ঠাকুর ভাই অনেক কথা বলছেন, অনেক প্রসঙ্গ তুলেছেন এখানে। তো এটা আমার দেখা, এবং আমরা তখন উল্লাসিত ভাবে ছুটে গেলাম মালিবাগ মোড়ে, মৌচাকে থেকে চলে গেলাম। মানুষ খুব
উল্লাসিত। আমার বাসায় চলে আসলাম, আমার বাবা আমাদের ঘরে একটা গরু ছিল, একটা ছাগল ছিল, ওটা জব্দ করে ফেললো, এবং আমার দাদির 40 আনন্দ উৎসবে পরিণত হলো, এবং আশেপাশে মানুষজন আসলো, খেলো, অনেক উল্লাসিত হলো। এটা আমার স্মৃতি থেকে আমি বললাম। সেকেন্ড হচ্ছে যে 1996-এ জুন মাসে আওয়ামী লীগ ক্ষমতা আসলো। 12ই আগস্ট আমি অ্যারেস্ট হয়ে গেলাম। আমার বিরুদ্ধে অভিযোগ ছিল আমি 15ই আগস্টের বিপ্লবীদেরকে বাঁচাবার জন্য আমি একটা মানে সশস্ত্র মহড়া দিচ্ছি, এসব অনেক অভিযোগ আসলো আমার বিরুদ্ধে। তার মধ্যে এটা অন্যতম ছিল আর কি। এবং আমি তখন প্রজন্ম 75 একটা সংগঠন ছিল, ওটা আমি কনভেনার ছিলাম, এবং যুব কমান্ডার আমি সেন্ট্রালের মানে প্রচার সম্পাদক ছিলাম, এবং পাশাপাশি আমি মিল্লাতে কাজ করি। এই হচ্ছে আমার পরিচয়, যে কারণে আমার উপর অনেক টর্চার গিয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমি মাথা নত করিনি, আমি সাহস করে তাদের পুলিশের সাথে আমার হয়েছে, আমার প্রচার করছে, এগুলি অন্য এক সময় বলবো আর কি। তো আজকে যদি 15ই আগস্ট না হতো, তাহলে আমি মাহবুব হতাম না, সেনাজের মতো মানুষ এখানে কথা বলতে পারতো না, আমাদের ঠাকুর বেড়া কথা বলতো। হ্যাঁ, একটা রাষ্ট্র থাকতো, বা সেই রাষ্ট্রটা থাকতো একটা তাবেদি রাষ্ট্র। আমরা, ওরা যা বলতো আমরা সেটা মেনে চলতাম। 15ই আগস্ট আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ দিয়েছে। অনেক ধন্যবাদ। 15ই আগস্ট আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। 15ই আগস্ট আমাদেরকে স্বাধীন সারা বাংলাদেশ হিসেবে মানচিত্রে সারা পৃথিবীতে ঘোষণা করার সুযোগ দিয়েছে। সুতরাং 15ই আগস্টকে আমরা ধারণ করব, আমাদের সন্তানরা ধারণ করবে, আগের প্রজন্ম ধারণ করবে, এবং বাংলাদেশ সক্রিয় থাকবে, এটা আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আওয়াল ভাই, আপনাকে অনেকদিন পরে আলোচনা, আমি আশা করি নিয়মিত আপনার সঙ্গে এই ইতিহাস এবং নতুন প্রজন্মের জন্য পরবর্তীতে আরো নতুন নতুন স্পেসিফিক সেগমেন্টে আমি আলোচনার ব্যবস্থা করব। আমাদের মানে দরকার নেই, অ্যাটলিস্ট আমরা ডকুমেন্টস গুলোকে মানে সংরক্ষণের জন্য আপনাদের মতো যারা অভিজ্ঞ এবং যারা নলেজেবল আছেন তাদেরকে আমি আনার চেষ্টা করব, এবং পরবর্তীতে স্পেসিফিক সেগমেন্টগুলোতে স্পেসিফিক আলোচনার বিষয়বস্তু নিয়ে নতুন করে আলোচনা আসবো। একদম শেষ দর্শকদের জন্য আপনার একটু বক্তব্য আওয়াল ভাই। শেষ কথাটা এইভাবে বলতে চাই, দুর্গমগিরি কান্তার মধু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল বলিয়াছে মাঝি পথ, কে ধরিবে হাল, কে ধরিবে পাল আছে কার, কে ধরিবে আছে কার হিম্মত, কে আছো জোয়ান হও আগুয়ান, থাকিছে ভবিষ্যৎ। অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আহ, আমি সবাইকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠানে আসার জন্য। 15ই আপনাকে ইতিহাস আসলে শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য শিক্ষণীয় একটি অধ্যায়। ইতিহাস বিকৃতি রোধে আমাদের দায়িত্বশীল হওয়া উচিত, প্রত্যেকের জায়গা থেকে, এবং প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের, সিনিয়র সিটিজেন্স এবং যারা জানে তাদের একটি ম্যান্ডেটরি দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আমাদের এই আজকের এই নাগরিক সংলাপ এখানে শেষ করছি। আগামী নাগরিক সংলাপ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফিজ রাজু ভাই।